সো টাইম কমপ্লেক্সিটির এখানে একবারে বইয়ের ভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে এরকম: টাইম কমপ্লেক্সিটি মেজার্স হাউ রান টাইম অফ অ্যান অ্যালগোরিদম গ্রোজ অ্যাজ ইনপুট সাইজ ইনক্রিজেস। ওকে, ফাইন। সো ধরে নেন যে হচ্ছে আপনি হচ্ছে দুইজন বন্ধু আছেন আপনার, ঠিক আছে? একটা হচ্ছে এ ফ্রেন্ড আর একটা হচ্ছে বি ফ্রেন্ড। দুইজন বন্ধু আছেন আপনারা। এখন দুইজন বন্ধু মিলে দুইটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ডেভেলপ করছেন। ওইটাতেও কারো কোনো সমস্যা নেই, সফটওয়্যার ডেভেলপ করতেই পারেন। বাট সমস্যাটা হচ্ছে যে আপনার যে এ বন্ধু আছে সেই এ বন্ধুর ধরে নেন লেটসে যে সফটওয়্যারটা সে বানাইছে সেই সফটওয়্যারে কোনো একটি স্পেসিফিক টাস্ক করতে তার লেটসে 2 সেকেন্ড সময় লাগে, আর বি বন্ধুর লেটসে 3 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে? একটা যে কোনো স্পেসিফিক টাস্কের জন্য। ওকে, ফাইন। তাহলে আপনি কি এই একটা দেখে আপনি বলে দিবেন যে না আমার হচ্ছে যে এ বন্ধুর হচ্ছে সফটওয়্যারটা ভালো? অ্যান্সার হচ্ছে না। এইখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যে আপনি কখন কোন একটা কিছুকে ভালো বলবেন, কোন একটা কিছুকে খারাপ বলবেন। এটা বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যে আপনি একটা টেস্ট বা একটা ইনপুট দিলেন, একটা ইনপুটে এ সফটওয়্যারটা ভালো করছে, বি সফটওয়্যারটা বাজে পারফর্ম করছে, সো দ্যাট আপনি বলে দিচ্ছেন এ ভালো। কনসেপ্টটা এরকম না। তাহলে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে আপনার এখানে টাইম কমপ্লেক্সিটিটা মেজার করতে হলে, মানে আমরা তো অ্যাকচুয়ালি টাইমই দেখতেছি না, এ সফটওয়্যারের রেসপন্স টাইম আর বি সফটওয়্যারের হচ্ছে যে রেসপন্স টাইম, দুইটা দেখতেছি। সো এইটাই যদি হয় তাহলে আমাদের যে ইনপুটের এগেনস্টে আমরা এই এ সফটওয়্যার আর বি সফটওয়্যারকে টেস্ট করতেছি, এই ইনপুটের সাইজটা আমরা তখন কি করব? বাড়ায় দিব। ওকে, ইনপুট সাইজটা কি করে দিব? বাড়ায় দিব। বাড়ায় দিয়ে লেটস আমরা সর্বপ্রথম হচ্ছে সিম্পল একটা খুবই ছোট একটা নগণ্য একটা ইনপুট দিয়ে হচ্ছে আমি ট্রাই করছিলাম। বাট সময়ের সাথে সাথে একটু পরে আমি কি করলাম, প্রথমে যখন হচ্ছে খুবই ছোট যখন হচ্ছে যে ইনপুট দিয়ে আমি এটাকে ট্রাই করছি, দেখছি যে এ ভালো পারফর্ম করতেছে বাট বি হচ্ছে খারাপ পারফর্ম করছে, বা 3 সেকেন্ড সময় লাগছে, বেশি সময় লাগছে। বাট যখন আমি একটা বড় ইনপুট দিয়ে এটা ট্রাই করতে গেলাম, ঠিক আছে, একটা বড় ইনপুটের যখন আমি এটা ট্রাই করছি, তখন দেখতেছি এ এর সময় লাগতেছে লেটস সে 6 সেকেন্ড, বাট বি এর সময় লাগতেছে লেটস সে 3 সেকেন্ডই লাগতেছে, অথবা 4 সেকেন্ড লাগতেছে। ওকে, সো তখন আপনি কোনটাকে ভালো বলবেন? ঠিক আছে, তখন আপনি অবশ্যই বি কে ভালো বলবেন। সো টাইম কমপ্লেক্সিটির কনসেপ্টটা হচ্ছে এইরকমই, আপনি ধরতে পারেন যে আপনার কখন কি করতেছেন এইটার সাপেক্ষে জিনিসটা ম্যাটার করে। ওকে, এইটা। সো আপনি আরেকটা এক্সাম্পল ধরতে পারেন। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে ধরে নেন হচ্ছে আপনার আপনার একটা ফ্রেন্ড আছে, সো আপনি হচ্ছে আপনার ফ্রেন্ডের সাথে আপনি কোনো একটা ডকুমেন্ট শেয়ার করতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি কোনো ডকুমেন্ট না, কোনো একটা ফাইল শেয়ার করতে চাচ্ছেন লেটস সে। ওকে, কোনো একটা ফাইল শেয়ার করবেন। আপনার হচ্ছে এ ফ্রেন্ড আর বি ফ্রেন্ড, আপনাদের দূরত্ব ধরে নেন মাঝখানে হচ্ছে লেটস সে 5 কিলোমিটার্স ধরে নিচ্ছি। ওকে, ফাইন। কথা হচ্ছে যে আপনি যখন আমি আমি যে সিনারিওটা বলতেছি সেই সিনারিওতে আপনারা হচ্ছে ওয়াইফাই কে ইনক্লুড করেন না, ঠিক আছে? আপনারা ইনক্লুড করেন হচ্ছে যে ডেটাকে ইনক্লুড করেন, ঠিক আছে, মানে মোবাইল ডেটা। এবং ধরে নেন যে হচ্ছে আপনার 10 জিবি একটা ডেটার দাম, 10 জিবি একটা ডেটা প্যাকেজের দাম হচ্ছে 300 টাকা, বর্তমান বাজারে আপনার 300 টাকা। ফাইন। 5 কিলোমিটার এ থেকে বিয়ের বাড়িতে যাইতে 5 কিলোমিটার যাত্রা করে আপনার লেটসে টাকা লাগে হচ্ছে 50 টাকা। ওকে, ফাইন। এখন এ ফ্রেন্ড যদি বি ফ্রেন্ডকে একটা ছোট একটা ফাইল ধরে নেন হচ্ছে পাঠাইতে চায়, ঠিক আছে, একটা খুবই ছোট, ধরে নিচ্ছে একটা 10 মেগাবাইটের একটা ফাইল যদি পাঠাইতে চায়, তাহলে সে কি করবে? তাহলে তার ক্ষেত্রে কোনটা ইফিসিয়েন্ট হবে? আপনি একটা সিনারিও দেখে ধরে নেন হচ্ছে সিনারিও 1 অনুযায়ী আমি বললাম যে হচ্ছে এ অ্যান্ড বি দুইটা বাড়ি। এখন এ বাড়ি থেকে বি বাড়িতে একটা ফাইল পাঠানো হবে। ফাইল পাঠানোর জন্য দুইটা ওয়ে আছে। এক নাম্বার ওয়ে হচ্ছে তারা ভায়া ইন্টারনেট পাঠাইতে পারে। দুই নাম্বার হচ্ছে এ ব্যক্তি হচ্ছে যে কি করবে, তার বাড়ির যে পিসি আছে পিসি থেকে পেন ড্রাইভে ফাইলটা কপি করবে, করে 5 কিলোমিটার 50 টাকা খরচ করে বিয়ের বাড়িতে যাবে, বিয়ের বাড়িতে যে সফটওয়্যারটা দিয়ে আসবে। দুইটা ওয়ে আছে। সো এক নাম্বার ওয়েতে যদি আপনি কাজটা করেন, ধরে নিচ্ছি 10 জিবির জায়গায় 10 এমবির জায়গায় আমি ধরে নিচ্ছি 1 জিবি, ঠিক আছে, 1 জিবির একটা ফাইল। ওকে, সো এক নাম্বার রাস্তা যদি আপনি অর্থাৎ ইন্টারনেটের থ্রুতে যদি পাঠান, তাহলে আপনার কস্টিং কত আসতেছে দেখেন তো। 1 জিবি ফাইল এ থেকে বিতে পাঠাইতে ইন্টারনেটের থ্রুতে পাঠাইতে গেলে আপনার কস্টিং আসতেছে 30 টাকা, কারণ 10 জিবির দাম 300 টাকা হলে 1 জিবির দাম 30 টাকা। ওকে, 30 টাকা। ফাইন। দুই নাম্বার ওয়ে আমি কি বললাম, এ থেকে বিতেই ফাইল পাঠাবেন। আর একটা ওয়ে আমি বললাম যে হচ্ছে যদি আপনাকে ফিজিক্যালি যে অর্থাৎ গাড়িতে করে যদি যান তাহলে আপনার খরচ পড়বে কত? 5 কিলোমিটার ট্রাভেল করতে 50 টাকা। ওকে, ফাইন। তাহলে আপনি কোনটাকে অবশ্যই ইফিসিয়েন্ট বলবেন? এই সিনারিও ওয়ান অনুযায়ী আপনি ইফিসিয়েন্ট বলবেন যে হচ্ছে 1 নাম্বার যে ওয়ে আছে সেটা, অর্থাৎ ভায়া ইন্টারনেট আপনি হচ্ছে কি করবেন, ফাইলটা সেন্ড করবেন। ওকে, ফাইন।
সেকেন্ড সিনারিওতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফাইল সাইজটাকে বাড়ায় দিলাম, ঠিক আছে, যে এ থেকে বিতে ফাইল ট্রান্সফারই করবে, বাট রাইট নাও ফাইলের সাইজ হচ্ছে লেটস সে 8 জিবি, 8 জিবির একটা ফাইল আছে। এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এগেইন দুইটা ওয়ে আছে। সিনারিও 2 এর ক্ষেত্রে, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ভায়া ইন্টারনেট আপনি শেয়ার করতে পারেন, আর একটা হচ্ছে গাড়িতে করে যে শেয়ার করে আসতে পারেন। ওকে, গুড। সো এই যে ভায়া ইন্টারনেট যখন আপনি শেয়ার করবেন, ভায়া ইন্টারনেট শেয়ার করতে গেলে আপনার এখন কস্টিং কত আসতেছে, 10 জিবির দাম 300 টাকা, 1 জিবির দাম 30 টাকা, তাহলে 8 জিবির দাম 240 টাকা। তাহলে আপনি যদি সেম ফাইলটাকে গাড়িতে করে, অর্থাৎ এই যে ফিজিক্যালি যে দিয়ে আসেন, তখন আপনার কস্টিং আসতেছে 50 টাকা। তাহলে সিনারিও 2 এর ক্ষেত্রে আপনি কি দেখতেছেন, সিনারিও 2 এর ক্ষেত্রে আপনি দেখতেছেন যে ইনপুট সাইজ বা ফাইল সাইজ যখন বেড়ে গেছে, তখন আপনার দুইটা মেথড কিভাবে কাজ করতেছে। দুইটা মেথডের মধ্যে এখন কোনটাকে এফিশিয়েন্ট বলবেন আপনি? অবশ্যই আপনি ফাইনান্সিয়ালি বা আপনি যেটাই বলেন ইকোনমিক্যালি, এইটা বেশি এফিশিয়েন্ট হচ্ছে। জাস্ট টাইম কমপ্লেক্সিটি সেম জিনিসটা। টাইম কমপ্লেক্সিটি আপনাকে এইটাই বলতেছে যে দ্য কমপ্লেক্সিটি মেজার্স, এটা মেজার করে হাউ দ্য রান টাইম অফ অ্যান অ্যালগোরিদম গ্রোজ অ্যাজ দ্য ইনপুট সাইজ ইনক্রিজেস। এই ক্ষেত্রে আমরা কি করছি, ফাইলকে আমরা যদি ইনপুট সাইজ ধরি এবং আমাদের অ্যালগোরিদমকে যদি হচ্ছে ভায়া ইন্টারনেটকে আমরা অ্যালগোরিদম 1 ধরতেছি, ভায়া গাড়িকে আমরা হচ্ছে যে অ্যালগোরিদম 2 ধরতেছি। আমরা এখন এই সংজ্ঞার সাথে মিলাই, দ্য টাইম কমপ্লেক্সিটি মেজার্স হাউ দ্য রান টাইম অফ অ্যান অ্যালগোরিদম গ্রোজ, বাড়ে, অ্যাজ দ্য ইনপুট সাইজ ইনক্রিজেস। ওকে, সো এই যে ইনপুট সাইজ বা ফাইল সাইজ বাড়ায় বাড়ায় আমরা দেখতেছি আমাদের অ্যালগোরিদম 1 ভালো কাজ করে নাকি অ্যালগোরিদম 2 ভালো কাজ করে। ওকে, সো এইটাই হচ্ছে মূলত টাইম কমপ্লেক্সিটি। কনসেপ্ট কি সবাই ক্লিয়ার হইছেন এই জায়গাটাতে? রেসপন্স করেন আমার ক্লাসে একটু। জি ভাইয়া। সবাই একটু মানে মানে যে বোঝেন নাই সে বলেন। ওকে, জাস্ট বিষয়টা হচ্ছে এখানে বেশ কিছু ডটস আছে, ডটস গুলো আপনাকে মোটামুটি জানতে হবে, তারপরে আপনি সবগুলোকে কানেক্ট করলে আরো বেশি ইজি লাগবে। ওকে, কমপ্লেক্সিটি এটা ক্লিয়ার সবাই? আরেকটা এক্সাম্পল দিব, একটু সামারি সামারি। ওকে, সামারি একবারে ক্লিয়ার সামারি দিচ্ছি। ওকে, ক্লিয়ার সামারিটা আমি হচ্ছে নিচে দিই। লেটস সে, আমি হচ্ছে আবার বলতেছি সবার উদ্দেশ্যে, ভালো মতো এটা ঢুকায় নেন। এটা যদি আপনি ইয়ে করেন, সব জায়গাতে আপনি এটা রিলেট করতে পারবেন, কখনো ভুলবেন না। এ একটা ব্যক্তি, বি একটা ব্যক্তি, তাদের মধ্যে তাদের যে বাসার ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। সো এ ব্যক্তি থেকে বি ব্যক্তিতে পৌঁছাইতে তার ভাড়া লাগে হচ্ছে লেটস সে 50 টাকা, ঠিক আছে, 50 টাকা। আর আমি আরেকটা ইয়া দিয়ে দিছি আপনাদের, প্যারামিটার দিয়ে দিছি, সেটা হচ্ছে যে আপনাদের এলাকাতে কোনো ওয়াইফাই নাই, আপনাদের এলাকায় শুধুমাত্র হচ্ছে মোবাইল ইন্টারনেট চলে, এবং মোবাইল ইন্টারনেটের প্যাকেজের দাম হচ্ছে 10 জিবি, ডেটার দাম হচ্ছে 300 টাকা। ওকে, 10 জিবি ডেটার দাম 300 টাকা, ফাইন। সো আমার এখানে একটা ফাইল শেয়ার করতে হবে, ঠিক আছে, অর্থাৎ এ ব্যক্তিটা বি ব্যক্তির সাথে একটা ফাইল শেয়ার করবে। কথা হচ্ছে যে এ ব্যক্তি বি ব্যক্তির সাথে ফাইল শেয়ার করতে পারে দুইটা ওয়েতে, মানে দুইটা মেথডে। মেথড 1 হচ্ছে এ ব্যক্তি বি ব্যক্তিকে ডিরেক্ট কি করতে পারে, বাসায় গিয়ে, মানে এ ব্যক্তি তার কম্পিউটার থেকে পেন ড্রাইভে যে ফাইলটা আছে ফাইলটাকে লোড করে 5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বি ব্যক্তিকে দিয়ে আসতে পারে। ওকে, মেথড 1 হচ্ছে ডিরেক্ট যে দিয়ে আসতে পারে, ডিরেক্ট যে দিয়ে আসবে। মেথড 2 কি বলতেছে, মেথড 2 বলতেছে যেহেতু ইন্টারনেটের যুগ, এ ব্যক্তি বি ব্যক্তিকে কি করতে পারে, ইন্টারনেটের থ্রুতে পাঠাইতে পারে। ওকে, মেথড 2 হচ্ছে ইন্টারনেটের থ্রুতে পাঠাইতে পারে, ফাইন। সো দ্য সিনারিও ইজ ফাইল সাইজ, আমরা প্রথমে ধরলাম যে সিনারিও 1 অনুযায়ী আমরা ধরলাম যে ফার্স্ট কেসে ফাইল সাইজ হচ্ছে, ধরে নিচ্ছি 1 জিবির একটা ফাইল তারা শেয়ার করবে। 1 জিবির একটা ফাইল শেয়ার করতে গেলে মেথড 1 অনুযায়ী কত কস্টিং আসতেছে, মেথড 2 অনুযায়ী কত কস্টিং আসতেছে, এটা আমাকে দেখতে হবে। মেথড 1 অনুযায়ী যদি আপনি চিন্তা করেন, অর্থাৎ আপনি যদি ডিরেক্ট যে যদি দিয়ে আসেন, তাহলে আপনাকে এ থেকে বিতে যাইতে হবে, যে 5 কিলোমিটার আপনাকে হেঁটে যে, বা 5 কিলোমিটার 50 টাকা খরচ করে যে দিয়ে আসতে হবে। সো মেথড 1 এ কস্টিং হচ্ছে 50 টাকা। মেথড 2 এর ক্ষেত্রে আমরা কি বলতেছি, ইন্টারনেটের থ্রুতে পাঠাবেন। ইন্টারনেটের থ্রুতে যদি আপনি পাঠান, আপনার 10 জিবির দাম 300 টাকা, তাহলে 1 জিবির দাম আসে হচ্ছে কত টাকা, 30 টাকা। তার মানে মেথড 2 তে আপনার কস্টিং আসতেছে 30 টাকা। ওকে, এটা গেল সিনারিও 1।
সিনারিও 1-এ আমাদের ফাইল সাইজ ছোট ছিল 1 জিবি, সেই ক্ষেত্রে আমরা বলেই দিচ্ছি যে আপনার হচ্ছে ছোট ইনপুটের জন্য মেথড 1টা ভালো কাজ করতেছে। ফাইন, কোনো সমস্যা নেই। সমস্যা অ্যারাইজ করবে যদি আমি বলি যে ফাইল সাইজ 1 জিবি না, ফাইল সাইজ লেটস সে 10 জিবি। ওকে, ফাইল সাইজ কত? 10 জিবি। ফাইল সাইজ 10 জিবি যদি হয় তাহলে সিনারিও 2 অ্যারেজ হয়। সিনারিও 2 এর আমরা যদি হিসাবটা করি এখানে, সিনারিও 2 অনুযায়ী মেথড 1 এ যদি আপনি ইউজ করে যদি আপনার ফাইলটাকে ডেলিভারি করেন, মেথড 1 কি ছিল ডিরেক্ট যে, তাও আপনার কি লাগতেছে 50 টাকায় লাগতেছে। কিন্তু মেথড 1 আপনি ওই যে গাড়িতে করে যাবেন, যে দিয়ে আসবেন। মেথড 1 এ স্টিল নাও 50 টাকা লাগতেছে। আপনার ফাইল সাইজ আরো বড় হইলেও কিন্তু মেথড 1 এ 50 টাকায় লাগতেছে। মেথড 2 এ কত টাকা লাগতেছে দেখেন তো। মেথড 2 তে আপনার 10 জিবি ফাইল যদি আপনি ইন্টারনেটের থ্রুতে শেয়ার করতে যান, 10 জিবির দাম কত? 300 টাকা। সো মেথড 2 তে কয় টাকা লাগতেছে ভাই? 300 টাকা লাগতেছে। ক্লিয়ার? এটা সিনারিও 2 এন্ড সিনারিও 1 দুইটা সামারি করেন। সামারিটা হচ্ছে এইখানে বলছি, টাইম কমপ্লেক্সিটি মেজার্স হাউ দ্য রান টাইম অফ অ্যান অ্যালগোরিদম গ্রোজ অ্যাজ দ্য ইনপুট সাইজ ইনক্রিজ। ইনপুট সাইজ আমাদের এখানে কি? ইনপুট সাইজ হচ্ছে আমাদের এখানে ফাইল সাইজটা। ফাইল সাইজ প্রথমে 1 জিবি ছিল, তারপরে আমরা 10 জিবি করলাম, ঠিক আছে? এবং আমাদের এখানে অ্যালগোরিদম হিসেবে আমরা ধরতে পারি মেথড 1 আর মেথড 2 কে। এখন মেথড 1 এবং মেথড 2 এর পারফরম্যান্স কি আমরা দেখতে পাচ্ছি যখন ইনপুট সাইজ বেড়ে গেছে তখন? হ্যাঁ, মেথড 1 এবং মেথড 2 এর পারফরম্যান্স আমরা দেখতে পাচ্ছি। সিনারিও 1 অনুযায়ী যখন ইনপুট সাইজ 1 জিবি ছিল তখন আমাদের মেথড 2 ভালো পারফর্ম করতো। বাট সময়ের সাথে সাথে যখন আমি হচ্ছে ইনপুট সাইজকে বাড়াই দিছি, তখন আমাদের মেথড 2 বেড়ে গেছে, যেটা আগে কম ছিল, বাট আমাদের মেথড 1টা কি আছে? কনস্ট্যান্ট আছে, বা আরো মেথড 2 এর থেকে অনেক ভালো অবস্থায় আছে। সো এইটাই হচ্ছে মূলত টাইম কমপ্লেক্সিটি, যে আপনি বিভিন্ন অ্যালগোরিদমকে টেস্ট করবেন। আপনি টাইম কমপ্লেক্সিটি মেজার করবেন কেন? ঠিক আছে, টাইম কমপ্লেক্সিটি মেজার করবেন কেন? টাইম কমপ্লেক্সিটি মেজার করবেন, ধরে নেন আপনার কাছে দুইটা অ্যাপস আছে, এ অ্যাপস এন্ড বি অ্যাপস। এখন এ অ্যাপস এন্ড বি অ্যাপসে বিভিন্ন ইনপুট নেয়, ইনপুট নিয়ে প্রসেস করে, ঠিক আছে? এ একটা অ্যাপস, সে হচ্ছে ইনপুট নেয় প্রসেস করে, বি একটা অ্যাপস, সেও হচ্ছে ইনপুট নেয় প্রসেস করে। এখন এ অ্যাপস কোনো ইনপুট নিয়ে প্রসেস করে আউটপুট দিতে ধরে নেন হচ্ছে যে 2 সেকেন্ড সময় নিচ্ছে, ছোট ইনপুট নিয়ে, ঠিক আছে? ছোট আকারের কোনো ইনপুট নিয়ে প্রসেস করে 2 সেকেন্ড নিচ্ছে। বি অ্যাপসটা কোনো একটা ওই সেম আকারের ছোট আকারের যদি কোনো ইনপুট নেয়, নিয়ে যদি ওটা প্রসেস করে আউটপুট দেয়, সে হচ্ছে 3 সেকেন্ড নিচ্ছে। তার মানেই কি তাই যে আপনি হচ্ছে বি কে খারাপ বলে দিবেন? অ্যান্সার হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে ওই যে টাইম কমপ্লেক্সিটি মেজার করে যে ওর্স্ট কেসের জন্য, ঠিক আছে? ওর্স্ট কেস মানে কি? সবচেয়ে খারাপ কেসের জন্য। এখন এগুলা ক্ষেত্রে আমাদের সফটওয়্যারের ক্ষেত্রে বা এগুলা ক্ষেত্রে খারাপ কেস কি? যত বেশি ইনপুট যাবে তত ভালো হ্যান্ডেল করতে পারতেছে কিনা এইটাই মেজার করা, তাই না? সো আপনি ধরে নেন এই এ অ্যাপস কে আমি এখন আর ছোট ইনপুট না দিয়ে আমি এ অ্যাপস কে একটা বড় ইনপুট দিছি। বড় ইনপুট দিয়ে আমরা দেখতেছি এ অ্যাপসটা আগে যে কিনা 2 সেকেন্ড পারফর্ম করতে, এখন তার হচ্ছে লেটস সে 60 সেকেন্ড লাগতেছে। বাট বি অ্যাপসটাকে সেম বড় ইনপুটটা দেওয়ার পরেও সে কনসিস্টেন্সি মেনটেন করে লেটস সে হচ্ছে যে 5 সেকেন্ড, আমি ধরে নিচ্ছি 5 সেকেন্ডে আউটপুট দিচ্ছে। সো এখন আপনি বলেন যে আপনার কোনটাকে ভালো মনে হচ্ছে? অবশ্যই বি অ্যাপসটাকে। ওকে, সো টাইম কমপ্লেক্সিটি মূলত আমাদের এইটাই বলতেছে যে ভাই টাইম কমপ্লেক্সিটি মেজার করে যে রান টাইম অফ অ্যান অ্যালগোরিদম, একটা অ্যালগোরিদমের রান টাইম কিভাবে গ্রো করে আমাদের ইনপুট সাইজ বাড়ার সাথে সাথে। ইনপুট সাইজ বাড়তেছে, সেইটার সাথে আমাদের অ্যালগোরিদমের রান টাইম কতক্ষণ লাগতেছে এইটা মেজার করাই মূলত টাইম কমপ্লেক্সিটির কাজ। ওকে, যত কম টাইম লাগবে ইনপুট বাড়ার সাথে সাথে, একটা জিনিস যত বেশি কনসিস্টেন্ট থাকবে সেই জিনিসটা আমাদের তত বেশি ভালো পারফর্ম করে। ক্লিয়ার এটা সবাই? জি ভাই, ক্লিয়ার। এই কনসেপ্ট কি কখনো কেউ ভুলবেন? ইনশাআল্লাহ না ভাইয়া। ওকে, এটা মনে রাখার চেষ্টা করবেন অলওয়েজ। এরপর এটা আমাদের কি এটা আমাদের কেন ইম্পর্টেন্ট? আচ্ছা, তার আগে হচ্ছে কি আইডিয়া দেখি। এটা কিসের উপর ফোকাস করে? ইট ফোকাসেস অন দ্য নাম্বার অফ অপারেশনস এন্ড অ্যাকচুয়াল ক্লক টাইম, ঠিক আছে? ইটস অলওয়েজ ডিলস উইথ টাইম। ওকে, টাইমের উপর এটা ম্যাটার করতেছে। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে হেল্পস টু কম্পেয়ার অ্যালগোরিদমস। সো এই যে দেখেন আমি এখানে আপনাদের দুইটা অ্যালগোরিদম বললাম, যে সিনারিও 1 আর সিনারিও 2 তে এই যে মেথড 1 বা অ্যালগোরিদম 1 ইউজ করে যদি আপনি ফাইলটা ট্রান্সফার করেন আপনার 50 টাকা লাগতেছে, আপনার মেথড 2 ইউজ করলে আপনার 30 টাকা লাগতেছে। জাস্ট এইটাই তো আপনি ফাইনাল অ্যান্সার বলে দিতে পারেন না। তাহলে আপনাকে ফাইনাল অ্যান্সার বলে দেওয়ার জন্য কি করতে হবে? ইনপুট সাইজকে বাড়াইতে হবে। অর্থাৎ এই যে ফাইল সাইজকে যখন বাড়াই দিছিলেন, ফাইল সাইজকে বাড়াই দিয়ে আপনার মেথড 1 বা অ্যালগোরিদম 1 কে চেক করছেন, মেথড 2 বা অ্যালগোরিদম 2 কে চেক করছেন। চেক করার পরে আপনি একটা ফাইনাল ভার্ডিক্টে আসছেন
যে কোনটা ভালো। ওকে, সো এইটাই আপনারা এখানে বলছে যে এটা করে অ্যালগোরিদমের মধ্যে কম্পেয়ার করে। সো আপনি এখন এখান থেকে বুঝলেন যে ইনপুট সাইজ বেশি হলে কোনটা ভালো পারফর্ম করবে, আপনি একটা কম্পারিজন পেয়ে গেলেন এখান থেকে। ফাইন, এরপর কি বলছে, প্রেডিক্টস পারফরমেন্স ফর লার্জ ইনপুটস। লার্জ ইনপুটের জন্য কি করে, পারফরমেন্স প্রেডিক্ট করে। গাইডস আস টু রাইট ইফিশিয়েন্ট কোড, আমাদের ইফিশিয়েন্ট কোডকে রাইট করার জন্য কি করে, হেল্প করে। সো এই যে বড় বড় যে হচ্ছে সফটওয়্যার কোম্পানিগুলো আছে, আপনার হচ্ছে ম্যাং, ঠিক আছে, মেটা, অ্যামাজন, নেটফ্লিক্স, গুগল, এগুলাতে অ্যাকচুয়ালি তারা করে কি, সারাদিন এত এত টাকা, এত এত কোটি কোটি টাকা দিয়ে তারা যে হায়ার করে, কি করে, তারা হচ্ছে এই রকম বিভিন্ন অ্যালগোরিদম ডেভেলপ করে। অ্যালগোরিদম ডেভেলপ করার এগেনস্টে তারা, আমরা মনে করি যে হচ্ছে সারাদিন কোড করে, বিষয়টা এরকম না, তারা অ্যালগোরিদম ডিজাইন করে। তারা মোস্ট অফ দ্য টাইম অ্যালগোরিদম ডিজাইনের পিছনে ব্যয় করে, দিনের খুবই মিনিমাল টাইম তারা হচ্ছে কোড করে, এবং খুবই বড় বড় যেসব পোস্ট আছে সেগুলোতে তারা হয়তো বা কোডই করে না, ঠিক আছে। সো তাদের কাজ হচ্ছে এরকম বিভিন্ন অ্যালগোরিদমকে ডেভেলপ করা, যারা কিনা যত কম সময়ে পারফর্ম করতে পারে লার্জ ইনপুট ডেটার ক্ষেত্রে। ওকে, সো এটা হচ্ছে আমাদের এটার মূল পারপাস। আমাদের টাইম কমপ্লেক্সিটির বেশ কিছু টাইপ আছে, এগুলো আমরা একটু পরে দেখতেছি, আপাতত এগুলো বাদ দিই। আমরা এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে রাখছি, এটাও আমি বলবো এখনই, যে এটার সাথে আমাদের হচ্ছে কমপ্লেক্সিটির টাইপ আসবে, সেগুলো আমরা বলবো। যে ধরে নেন আমি হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আপনাদের সেকশনে গেছি, ঠিক আছে, আপনাদের সেকশনে গেলাম। আমি সেকশনে যাওয়ার পরে আমি ধরে নিচ্ছি আমি কাউকে, কোনো একজনকে খুঁজতেছি। ওকে, কোনো একজন এক্স বান্দাকে খুঁজতেছি, বা আমি ধরে নিচ্ছি যার রুল হচ্ছে আপনাদের ক্লাস সেকশনে 1 থেকে 50 রুল পর্যন্ত বান্দা আছে। সো আমি আপনাদের সেকশনে ঢুকছি, ঢোকার পরে আমি খুঁজতেছি, আমার কাছে খোঁজার কয়েকটা ওয়ে থাকতে পারে। ওকে, কয়েকটা ওয়ে থাকতে পারে, যার মধ্যে একটা দুইটা ওয়ে আপনাদের পড়াইছে, আপনাদের রাত ভাই লাস্ট 2 দিন ধরে পড়াইছে। তো আমি আবার একটু রিক্যাপ করতেছি। একটা ওয়ে থাকতে পারে কি, একটা ওয়ে থাকতে পারে ব্রুট ফোর্স, ঠিক আছে, নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই, ব্রুট ফোর্স আপনারা পড়ছেন। ব্রুট ফোর্স ওয়েটা কি, আমি জাস্ট কি করতে পারি, ওয়ান বাই ওয়ান একজন একজন স্টুডেন্টকে বলতে পারি, এই তোমার রুল কি হচ্ছে, আমি হচ্ছে ধরে নেন 25 রুল এরকম একটা স্টুডেন্টকে খুঁজতেছি, আমি একজন একজনকে বললাম তোমার রুল কি 25, তোমার রুল কি 25, তোমার রুল কি 25, এভাবে করে আমি প্রত্যেকজনকে জিজ্ঞেস করতে পারি। সো এটাকে আমরা বলতেছি ব্রুট ফোর্স। ওকে, ফাইন। আর একটা ওয়ে কি থাকতে পারে, আর একটা ওয়ে থাকতে পারে হচ্ছে আমাদের, কি বলতো, এটা ব্রুট ফোর্সের এগেইনস্টে কি থাকে আমাদের, দুইটা সার্চ শেখানো হয়েছিল তোমাদের, ব্রুট ফোর্সের থ্রুতে লিনিয়ার সার্চ, আর একটা কি ছিল, ডিভাইড এন্ড কনকর। হ্যাঁ, ডিভাইড এন্ড কনকিউর। সো ডিভাইড এন্ড কনকিউরের তোমার সার্চে যেটা, সেটা হচ্ছে কি বাইনারি সার্চ, তাই না। সো দুইটা সার্চ অ্যালগোরিদম আছে। সো লিনিয়ার সার্চের থ্রুতে আমি করতে পারি, আর বাইনারি সার্চের থ্রুতে করলে কি হবে, বাইনারি সার্চের ক্ষেত্রে পূর্ব শর্ত কি, বাইনারি সার্চের ক্ষেত্রে পূর্ব শর্ত হচ্ছে সকল স্টুডেন্টকে সিরিয়ালি বসে থাকতে হবে, তাই না, সিরিয়ালি বসে থাকতে হবে। সো ধরে নিচ্ছি আমি এরকম একটা সিনারিও অ্যাজিউম করি যে আমার 1 থেকে 50 পর্যন্ত স্টুডেন্ট সবাই কি আছে, সিরিয়ালি বসে আছে। সো আমি যাব যে র্যান্ডম যে কোনো একটা জায়গাতে জিজ্ঞেস করব তোমার রুল কত, ঠিক আছে। ধরে নিচ্ছি আমি যাকে জিজ্ঞেস করতেছি সেই বান্দা আমাকে বললো তার রুল 20। তার রুল যখন 20 বলবে, এবং তারা যেহেতু সবাই সিরিয়ালি বসে আছে 1 থেকে 50 পর্যন্ত, তাহলে আমি কি তার এই সাইডে কি আর গুনবো, অ্যান্সার হচ্ছে না। তাহলে আমি গুনবো কোন সাইডে, এই সাইডে গুনবো, এই সাইডে গুনলাম। এই বান্দাকে আমি জিজ্ঞেস করলাম তোমার রুল কত, এ যদি বলে আমার রুল 30, তাহলে কি আমার এই সাইডে গোনার কিছু আছে, না, তাহলে আমাকে গুনতে হবে কি এই সাইডে, 20 আর 30 এর মাঝখানে। সো এখানে যে আমি জিজ্ঞেস করলে হয়তো বা সে আমাকে 25 বলে দিতে পারে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে দেখো আমার 25 রুলকে খুঁজতে আমার কিন্তু আগের বারের থেকে অনেক কম সময় লাগতেছে। লিনিয়ার সার্চে বা ব্রুট ফোর্স আমি কি করতাম, একটা একটা করে যে 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 কি করতাম, জিজ্ঞেস করতাম। বাট বাইনারি সার্চের ক্ষেত্রে কিন্তু টাইমটা কিন্তু কমায় আসতেছে, ঠিক আছে, লগারিদমিক হারে কমায় আসতেছে, এটা আমরা প্রমাণ করবো একটু পরে, সমস্যা নেই। সো বাইনারি সার্চের ক্ষেত্রে আমাদের টাইমটা কম লাগতেছে। আরেকটা ওয়ে কি আছে, আরেকটা ওয়ে আছে, আমি জাস্ট গেলাম তোমাদের সেকশনে, তোমাদের বললাম সেকশনের সিআর কে, সেকশনের ক্লাস রিপ্রেজেন্টেটিভ আসলো আমার সামনে, আমি তাকে বললাম 25 নাম্বার রুলকে, তাকে আমাকে দেখাই দিবে, আমি জাস্ট তাকে যাই নিয়ে আসবো। সো এই ক্ষেত্রে আমাদের কোনো টাইম লাগতেছে, এখন হচ্ছে লাগতেছে, কিন্তু এই টাইমটাকে আমরা বলতেছি কনস্ট্যান্ট টাইম, ঠিক আছে, কনস্ট্যান্ট টাইম। সো কনস্ট্যান্ট টাইমগুলা কিরকম, যে কনস্ট্যান্ট টাইমকে আমরা জেনারেলি হচ্ছে অর্ডার অফ 1 দ্বারা হচ্ছে প্রকাশ করি। ওকে, অর্ডার অফ কি এটা একটু পরে দেখতেছি। সো এই তিনটা কেসকে যদি আমি এখন একটু সামারি করি, যে তিনটা ক্ষেত্রে আমি হচ্ছে বললাম যে তিনজনকে পাঠালাম তোমাদের সেকশনে, ঠিক আছে, তিনজনকে তোমাদের সেকশনে পাঠালাম, পাঠানোর পরে সেকশনে তোমাদের ফার্স্ট যে পার্সন আছে সে গেল, যে এই পদ্ধতি অ্যাপ্লাই করলো। এখন বলো এই পদ্ধতি যে ফার্স্ট পার্সনটা অ্যাপ্লাই করছে, ফার্স্ট পার্সন যে হচ্ছে তোমার এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলো, তার টাইম বেশি লাগবে, আর সেকেন্ড পার্সন আরেকজনকে পাঠালাম, সেকেন্ড পার্সন আরেকজনকে পাঠালাম,
সে যে হচ্ছে বাইনারি সার্চের পদ্ধতিটা অ্যাপ্লাই করছে তার কতক্ষণ টাইম লাগবে, আর থার্ড আরেকজন পার্সনকে পাঠালাম তোমাদের হচ্ছে ওই সেম সেকশনে ওই সেম রুলকে খোঁজার জন্য, সে হচ্ছে সিআর কে যে জিজ্ঞেস করছে। ঠিক আছে, এই ক্ষেত্রে কার সবচেয়ে বেশি সময় লাগবে? ফার্স্ট পারসন। ইয়েস, ফার্স্ট পারসন। সো ফার্স্ট পারসনের টাইম সবচেয়ে বেশি লাগতেছে। তারপরে তার তার থেকে কম সময় কার লাগবে? সেকেন্ড সেকেন্ড পারসন। পারসন। তার থেকে কম লাগবে হচ্ছে থার্ড পারসনকে। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমাদের কি, এইটাই হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। আমরা কাজ করতেছি একটাই, আমরা কাজ করতেছি জাস্ট 25 নাম্বার রুলকে খুঁজে বের করতে হবে আমাকে, বাট আমি কাজের মেথড বা অ্যালগোরিদম হচ্ছে আমাদের এখানে ডিফারেন্ট টাইপের। ওকে, তো আমাদের হচ্ছে তিনটা ডিফারেন্ট অ্যালগোরিদমে আমরা দেখতেছি যে আমাদের তিনটা ডিফারেন্ট রকম কি আসতেছে, আউটপুট আসতেছে। সো এইটা হচ্ছে আমাদের বোঝা দরকার। এখন এইটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমের বেসিসে গেল। এখন আমাদের এই যে টাইম কমপ্লেক্সিটি এইটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করে থাকি। ওকে, তিন ভাগে আমরা টাইম কমপ্লেক্সিটিকে ভাগ করে থাকি এবং টাইম কমপ্লেক্সিটিকে আমরা রিপ্রেজেন্ট করি জেনারেলি অর্ডার অফ কি, এটাকে আমরা বলি ওমেগা নোটেশন, অ্যাসিম্পটোটিক নোটেশন। এটা সম্পর্কে তোমাদের হয়তো একটা প্রি রেকর্ডেড ক্লাস দিয়ে দিব অ্যাসিম্পটোটিক নোটেশন কি। সো আমরা জেনারেলি কমপ্লেক্সিটিকে প্রকাশ করে হচ্ছে এই বিগ ও সাইন দ্বারা, বিগ ও বলে বা ওমেগা সাইনও বলে। সো এইটার সাথে আমরা হচ্ছে এখানে একটা তার মান দিয়ে দিই, বলি যে এই যে এরকম কনস্ট্যান্ট টাইম, যে জাস্ট সিআর কে যে বলছি সিআর আমাকে বলে দিছে, এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে অর্ডার অফ এন। ঠিক আছে, সরি অর্ডার অফ ওয়ান, একবারে কনস্ট্যান্ট টাইমের মধ্যে ইনস্ট্যান্ট আমি অ্যান্সার পেয়ে গেছি, এই ধরনের কেসকে আমরা বলি কি অর্ডার অফ ওয়ান। আরেকটা কেস আমরা কি দেখছি, আরেকটা কেস দেখছি আমরা হচ্ছে এইটার ক্ষেত্রে লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চের ক্ষেত্রে কি হয়েছে, লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমাদের তিনটা কেস হয়েছে কিন্তু। ঠিক আছে, তিনটা হ্যাঁ, লিনিয়ার সার্চের ক্ষেত্রে কি কি হইতে পারতো দেখো তো, যে এরকম ভাবে সকল স্টুডেন্ট বসে আছে, ধরে নিচ্ছে এলোমেলো ভাবেও বসে আছে। তিনটা কেস কি কি হইতে পারে, যে আমাদের যদি খুবই ভাগ্য ভালো থাকে, লিনিয়ার সার্চের ক্ষেত্রে কি আমি একজনকে যে জিজ্ঞেস করবো তোমার রুল 25 কিনা, তাই তো? সো আমার ভাগ্য যদি খুবই ভালো হয়ে থাকে, ইন দিস কেস শুধুমাত্র আমি ফার্স্ট পার্সনকে যদি জিজ্ঞেস করি, ফার্স্ট পার্সনে যদি 25 হয়ে যায় রুল, তাহলে আমার কি কিন্তু বাকিগুলাকে জিজ্ঞেস করতে হচ্ছে না। সো আমাদের এই লিনিয়ার সার্চের ক্ষেত্রে বা আমাদের যে ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আবার কিন্তু তিনটা কেস হইতে পারে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও তিনটা কেস হইতে পারে। একটা কেস কি, সে জাস্ট ফার্স্ট ক্লাসে ঢুকে একটা একটা করে সবাইকে জিজ্ঞেস করবে, এই প্রস্তুতি নিছে, প্রথম যে ব্যক্তিকে জিজ্ঞেস করছে যে ভাই তোমার রুল 25 কিনা, সে বলছে হ্যাঁ আমার রুলে 25। সো এই কেসটাকে আমরা বলতেছি হচ্ছে ফার্স্ট পার্সনের জন্য বেস্ট কেস। ফার্স্ট যে অ্যালগোরিদম আছে সে ফার্স্ট পার্সন বা ফার্স্ট অ্যালগোরিদমের জন্য বেস্ট কেস সিনারিও। ওকে, বেস্ট কেস সিনারিও। ফার্স্ট পার্সনের আরো কি কি হইতে পারে, আরেকটা কেস হইতে পারে তার সবাইকে জিজ্ঞেস করতেছে লাস্ট পার্সনকে যে জিজ্ঞেস করছে তখন বলতেছে হ্যাঁ আমার রুল 25। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি ফার্স্ট পার্সন যে হচ্ছে কাজটা করছে, যে হচ্ছে এই অ্যালগোরিদমটা দিয়ে যে আমি 25 কে খুঁজতেছি, সেই ক্ষেত্রে দেখতেছি সবাইকে খুঁজে যে আমাকে দেখা যাচ্ছে যে লাস্টে যে আছে তাই সে আমাকে বলতেছে ভাই আমি তো 25 নম্বর রুল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি আমার ক্লাসে এন সংখ্যক পোলাপাইন থাকে, তার মানে কি এন সংখ্যক পোলাপাইনকে আমি জিজ্ঞেস করে যাওয়ার পরে একবারে লাস্ট বা এনতম সংখ্যক পদ পার করার পরে এনতম সংখ্যক মানুষকে জিজ্ঞেস করার পরে আমি বুঝলাম যে এই বান্দাই হচ্ছে 25 রুল। সো এই ক্ষেত্রে আমাদের এই কেসটাকে আমরা বলি হচ্ছে ওর্স্ট কেস সিনারিও। ওর্স্ট মানে সবচেয়ে খারাপ কেস সিনারিও, ওর্স্ট কেস সিনারিও ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা দেখতেছি স্টিল নাও। তারপরে আরেকটা কেস কি হইতে পারে, যে আমরা হচ্ছে ফার্স্টে পাইলাম না, কয়েকটা খোঁজার পরে দেখতেছি যে মাঝে কোনো একটা জায়গাতে ওই বান্দাটাকে পেয়ে গেছি, এরকম একটা একটা করে খুঁজে। সো এইটাকে আমরা বলি হচ্ছে অ্যাভারেজ কেস সিনারিও। ঠিক আছে, সো আমরা মূলত যে কোনো অ্যালগোরিদমের ওর্স্ট কেস সিনারিওগুলোকে নিয়ে আলোচনা করে থাকি। আমরা কি করি, আমরা অলওয়েজ যে কোনো অ্যালগোরিদমের ওর্স্ট কেস সিনারিও নিয়ে আলোচনা করে থাকি, যে একবারে ওর্স্ট কেসে সে কিরকম পারফর্ম করতেছে সেইটা নিয়ে। ওকে, আমরা বেস্ট কেসও চিন্তা করি না, এভারেজ কেস তো হচ্ছে ওইটা আলাদা হিসাব। আমরা সবসময় যে কোনো অ্যালগোরিদমকে ইফিশিয়েন্ট বা আনএফিশিয়েন্ট বলার পূর্বে আমরা তার ওর্স্ট কেস সিনারিওগুলো নিয়ে আলোচনা করে থাকি। সো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এরকম কিছু কাজ হইতে পারতো, সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও কিন্তু এই তিনটা দ্বারা ডিফাইন করা যায়। কি কি, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে খেয়াল করো তো, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আচ্ছা এই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যদি আমি হচ্ছে কয়েকটা বলে দিই, ফার্স্ট পার্সনের বেস্ট কেস সিনারিওতে যদি আমি হচ্ছে তার টাইম কমপ্লেক্সিটিকে প্রকাশ করি তাহলে কি হবে। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা বললাম আমরা টাইম কমপ্লেক্সিটিকে প্রকাশ করি ও বা বিগ ও এই সাইন দ্বারা।
ঠিক আছে, বিগ ও সাইন দ্বারা। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বেস্ট কেসে আমাদের কি হয়েছে, একবারে প্রথমে যাকে জিজ্ঞেস করছি সেই বলছে যে আমি 25 নাম্বার রুল, সো আমাকে কাউকে জিজ্ঞেস করতে হয়নি, কাইন্ড অফ আমরা একটা কনস্ট্যান্ট টাইমের মধ্যে পেয়ে গেছি। সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অর্ডার অফ ওয়ান টাইম কমপ্লেক্সিটি। অ্যাভারেজ কেসে আমরা একটু পরে আসতেছি। ওর্স্ট কেসের ক্ষেত্রে কি হচ্ছে এখানে দেখি তো, আমাকে প্রত্যেকটা পার্সনকে খুঁজে মানে প্রত্যেকটা পার্সনকে খুঁজে একবার লাস্টে যে আমরা পাইছি, তার মানে কি আমার এন সংখ্যক পার্সনকে বলতে হয়েছে যে ভাই তোমার রুল 25 কিনা, ভাই তোমার রুল 25 কিনা, তাই না? সো ওর্স্ট কেস সিনারিওতে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এই ক্ষেত্রে অর্ডার অফ এন। সো এটা হচ্ছে আমাদের অর্ডার অফ এন। বুঝছে এটা সবাই? হ্যালো, বুঝতেছো তোমরা? জি ভাই। ওকে, এরপরে হচ্ছে আমরা আরেকটা কেসে যাচ্ছি, সেটা হচ্ছে এভারেজ কেস। এভারেজ কেস আমরা এখন দেখবো না, এভারেজ কেস আমরা আরো পরে দেখবো, আপাতত স্কিপ করতেছি। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি কি কেস হওয়া পসিবল? সেকেন্ড পার্সন কি করছিল, সে হচ্ছে ফার্স্ট পার্সনের থেকে আরেকটু বুদ্ধিমান ছিল, সে বাইনারি সার্চের কনসেপ্টে গেছে, যে সে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে এরকম ধরে নিচ্ছে সিরিয়ালি সবাই বসে আছে, সে যে হচ্ছে খুবই র্যান্ডম একজনকে জিজ্ঞেস করছে, ঠিক আছে? সেকেন্ড পার্সনের ক্ষেত্রে বেস্ট কেস কি হইতে পারতো? বেস্ট কেস হইতে পারতো সে র্যান্ডম যাকে জিজ্ঞেস করছে মাঝামাঝি পজিশনে দেখা যাচ্ছে সেই কি হয়ে গেছে, 25 নাম্বার রুল হয়ে গেছে। সো এই ক্ষেত্রে তার বেস্ট কেস কত হয়ে যাচ্ছে, অর্ডার অফ 1, অর্থাৎ যাকে জিজ্ঞেস করছে সেই হয়ে গেছে অর্ডার অফ 1। সো মাঝে মাঝে হয় না যে আমরা হচ্ছে ওই যে বইয়ের হচ্ছে এত নাম্বার পেজ খুলবো, সো র্যান্ডমলি খুলে ফেলছি, ওই পেজই খুলে গেছে, আমাদের যেরকম খুশি লাগে। সো অর্ডার অফ 1 হচ্ছে যে অ্যালগরিদমের ক্ষেত্রে সেরকম খুশি লাগে, ঠিক আছে? অর্ডার অফ 1 হচ্ছে আমাদের বেস্ট টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে, বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি। আর একটা কেস কি হইতে পারে, যে এরকম খুঁজতে খুঁজতে আমাদের হচ্ছে তোমরা আরো কয়েকদিন পরে যখন বাইনারি সার্চের আরেকটু ভিতরে ঢুকবা, বাইনারি সার্চের আরেকটু ভিতরে ঢুকলে এরকম একগুচ্ছ নাম্বার দেওয়া থাকবে, একগুচ্ছ নাম্বার থেকে স্পেসিফিক একটা নাম্বারকে খুঁজে বের করতে সর্বোচ্চ কয়টা আইটারেশন লাগে সেটা জানা যায়, ঠিক আছে? অর্থাৎ ধরে নিচ্ছে আমার এখানে অনেকগুলো নাম্বার আছে, ধরে নিচ্ছে আমি বললাম যে তোমার রুল কি 25, সে বললো না ভাই আমার রুল হচ্ছে 15, আমি বললাম ওকে। আমি কি করবো, আরেক ঘর সামনে যাব, তাই না? মানে এদিকে 15 বললে তো আমরা এদিকে আর খোঁজার দরকার নেই, যেহেতু তারা সিরিয়ালি আছে, আমরা এদিকে খুঁজবো। খুঁজে আমি বললাম যে একে জিজ্ঞেস করলাম তোমার রুল কি 25, সে বললো না ভাই আমার রুল হচ্ছে লেটস 28। তখন আমি কি করব, এদিকে আসবো, এদিকে তো আমার খোঁজার দরকার নেই, এদিকে বড় আছে, সো এখানে এসে আমি 25 পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সো এরকম কি হইতে পারতো না যে আমি প্রথম যাকে জিজ্ঞেস করলাম সে আমাকে বললো যে না ভাই আমার রুল 15, আমার রুল 25 না। সো আরেকটা কেস হইতে পারে যে আমি পরবর্তীতে যাকে জিজ্ঞেস করছি সে আমাকে বললো যে ভাই আমার রুল তো হচ্ছে যে 25, ঠিক আছে? অর্থাৎ প্রথম কেসের পরে একজন আমাকে বলতে পারে যে তার রুল 25, এটাও একটা কেস হইতে পারে, ঠিক আছে? সো এইটাকে আমরা বলতেছি আপাতত এভারেজ কেস, যেটা মাঝামাঝি একটা পর্যায়ে আছে, ঠিক আছে? এটা আমরা পরে দেখতেছি। ওর্স্ট কেস কি এই ক্ষেত্রে? ওর্স্ট কেস হচ্ছে ধরে নিচ্ছি আমাদের এই এই যে বাইনারি সার্চ অ্যালগরিদম, এই অ্যালগরিদম ইউজ করে কোনো একটা নাম্বারকে খুঁজে পেতে আমাদের ধরে নিচ্ছি 5টা স্টেপ লাগবে, 5টা স্টেপ, ঠিক আছে? ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি একে জিজ্ঞেস করলা, এ বললো আমি না। সেকেন্ড স্টেপে তুমি একে জিজ্ঞেস করলে, এ বললো আমি না। থার্ড স্টেপে একে জিজ্ঞেস করলে, এ বললো আমি না। ফোর্থ স্টেজে ধরে নাও একে জিজ্ঞেস করলে, এ বললো আমি না। তার মানে ফিফথ কেসে তুমি একে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? অর্থাৎ 5 নাম্বার স্টেপে তুমি জানো যে 5 নাম্বার স্টেপ পর্যন্ত তুমি যাও তাহলে তুমি পেয়ে যাবা, ঠিক আছে? সো এই যে 5 নাম্বার স্টেপ পর্যন্ত যদি আমাকে যাইতে হয় তখন আমরা ওইটাকে বলি হচ্ছে ওর্স্ট কেস সিনারিও। ওর্স্ট কেস সিনারিও এই ক্ষেত্রে বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা যেটা দেখাই সেটা হচ্ছে অর্ডার অফ লগ এন। কিভাবে আমরা পরে দেখব, একটু পরে যখন আমরা ম্যাথ সলভ করব তখন। ওকে, সো তিনটা আমরা হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের জন্য বেস্ট, ওর্স্ট এন্ড এভারেজ কেস সিনারিও দেখলাম। থার্ড পারসনের ক্ষেত্রে বেস্ট কেস সিনারিও যা, ওর্স্ট কেস সিনারিও তা, আর এভারেজ কেস সিনারিও তা। কারণ কি, সে হচ্ছে ডিরেক্ট যে সিআর কে জিজ্ঞেস করছে, সিআর হচ্ছে তাকে ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিছে, ঠিক আছে? কারণ অর্ডার অফ 1 এর থেকে কি হইতে পারে না, আর কম হইতে পারে না। সো বেস্ট কেসও অর্ডার অফ 1, ওর্স্ট কেসও তার অর্ডার অফ 1, তার এভারেজ কেসও অর্ডার অফ 1। সো এই ক্ষেত্রে আমরা এই তিনটা কেস থেকে আমরা বুঝতে পারতেছি, এই তিনটা কেসের যদি আমরা ওর্স্ট কেসগুলোকে কম্পেয়ার করি, ঠিক আছে? ফার্স্ট পারসনের ওর্স্ট কেস কি বলতেছে, ফার্স্ট পারসনের ওর্স্ট কেস হচ্ছে অর্ডার অফ n, সেকেন্ড পারসনের ওর্স্ট কেস হচ্ছে অর্ডার অফ লগ n, আর থার্ড পারসনের ওর্স্ট কেস হচ্ছে আমাদের অর্ডার অফ 1। ওকে, সো এই যে ওর্স্ট কেসগুলো, এই ওর্স্ট কেসগুলো থেকে আমি এখন বলে দিতে পারবো যে কোন অ্যালগরিদম, এই যে তিনজন বান্দাকে যে আমি পাঠাইছি, তিনজন বান্দার মধ্যে থেকে বা তিনজন অ্যালগরিদমের মধ্যে থেকে কোন অ্যালগরিদম আমার এখানে বেটার পারফর্ম করে। ওকে, সো এইটার জন্য তোমাকে জাস্ট যেটা করতে হবে, এখানে একটা লিস্ট আছে,
এই লিস্টটা একটু দেখো, এই জায়গাতে তোমাকে বলা আছে যে কারা ভালো কারা খারাপ। সো এই যে দেখতেছো অর্ডার অফ 1 আছে সবার প্রথমে। সো অর্ডার অফ 1 এর এদিকে কি লেখা আছে, গুড। সো তোমাকে বুঝতে হবে যে অর্ডার অফ 1, ওই যে আমরা এখানে কি কি দেখছিলাম, অর্ডার অফ n দেখছিলাম, তারপর হচ্ছে আমরা অর্ডার অফ log n দেখছিলাম, তারপর আমরা হচ্ছে কি দেখছিলাম ওইখানে, অর্ডার অফ 1 দেখছিলাম। সো তিনটার মধ্যে কে সবচেয়ে ভালো, অর্ডার অফ 1 যে ফলো করছে, অর্ডার অফ 1 ওর্স্ট কমপ্লেক্সিটি যার, সে হচ্ছে সবচেয়ে ভালো অ্যালগরিদম ওইখানে। অর্ডার অফ log n যে পারফর্ম করছে, আমরা ওর্স্ট কেসে দেখলাম, সে হচ্ছে আমাদের মোটামুটি। আর অর্ডার অফ n হচ্ছে এই ক্ষেত্রে কি সবচেয়ে খারাপ, মানে এই তিনটা কেসের ক্ষেত্রে আমরা দেখছি মোটামুটি খারাপ। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি টাইম কমপ্লেক্সিটির আলোচনা। এখন আমরা চাইলে কমপ্লেক্সিটির যে ম্যাথগুলো আমাদের জেনারেলি এক্সামে আসে সেটাতে আমরা হচ্ছে জাম্প করতে পারি। সো এতক্ষণ যা যা বললাম এই স্লাইডে, এইটার উপরে কারো কি কোনো সমস্যা আছে, এনিথিং? সমস্যা থাকলে জানাও আমাকে। সেকেন্ড পারসন ওর্স কেসে আরেকবার একটু দিন, এটা এখন খারাপ ছিল, বুঝতে পারিনি। সেকেন্ড পারসন ওর্স্ট কেমনে হইলো, ওর্স্ট কেসের সিনারিওটা দেখো। ধরে নাও তোমার কাছে একগুচ্ছ নাম্বার আছে, ওকে, 5 মানে সিরিয়াল নাম্বার আছে, 5 10 15 18 19 21 25 29 30 35, ঠিক আছে, আমার কাছে এরকম একগুচ্ছ নাম্বার আছে। সো লেটস সে আমি হচ্ছে যেটা খুঁজতেছি সেটা হচ্ছে লেটস সে 21 কে খুঁজতেছি। ওকে, 21 খুঁজতেছি। 21 খুঁজতে গেলে আমি সর্বপ্রথম কি করব, এই যে লেন্থ আছে, এই লেন্থটাকে 2 দ্বারা ভাগ করো না তোমরা, বাইনারি সার্চের ক্ষেত্রে টোটাল লেন্থটাকে 2 দ্বারা ভাগ করে সেই জায়গায় আগে দেখো, তাই তো? সে যে ভাগ করে দেখতে গেলা, ভাগ করে দেখতে যে সংখ্যাটা পাইলা সেটা হচ্ছে 21, অর্থাৎ তোমার ফার্স্ট অ্যাটেম্পটেই, ঠিক আছে, ফার্স্ট অ্যাটেম্পটেই তুমি হচ্ছে 21 যেটা খুঁজতেছো সেটা পেয়ে গেছো। তো ফার্স্ট অ্যাটেম্পটেই যখন তুমি পেয়ে যাচ্ছ, এটাকে আমরা কি বলি, বেস্ট কেস বলতেছি। সো বেস্ট কেসে তোমার কি হয়ে যাচ্ছে, একবারে ফার্স্ট অ্যাটেম্পটে তুমি পেয়ে যাচ্ছ, সো অর্ডার অফ 1। ওর্স্ট কেস কি হইতে পারে, ওর্স্ট কেস কি হইতে পারে এই সংখ্যাটা খোঁজার, ঠিক আছে। ধরে নিচ্ছি 21 না, আমরা এই ক্ষেত্রে ধরে নিচ্ছি 29 কে বা 30 কে ধরি, ঠিক আছে, 30 কে খুঁজবা, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টা সংখ্যা আছে, 30 কে খুঁজবা। তাহলে তোমাকে কি করতে হবে, 10/2 কত, 5। তার মানে তুমি প্রথম সার্চ করবা কোথায়, 5 নাম্বার এলিমেন্টে, 2 2 4, এটা হচ্ছে 5। এখন তুমি এই 5 নাম্বার এলিমেন্টকে জিজ্ঞেস করবা যে 30 কোন সাইডে আছে। 5 নাম্বার এলিমেন্ট কি বলবে, অবশ্যই এই সাইড ইন্ডিকেট করবে। এই সাইডে তুমি এখন আসো, এই সাইডে আবার এলিমেন্ট কয়টা আছে, 2 3 2 5টা। 5টা এলিমেন্ট থাকলে তুমি 2 নাম্বার অথবা 3 নাম্বারকে জিজ্ঞেস করো, ডাজন্ট ম্যাটার। সো লেটস সে তুমি হচ্ছে 3 নাম্বার এলিমেন্টকে জিজ্ঞেস করছো যে 30 কই আছে। সো 3 নাম্বার এলিমেন্টকে তুমি যে জিজ্ঞেস করলা 30 কই আছে, 3 নাম্বার এলিমেন্ট কি বলবে, এই সাইডে বলবে নাকি এই সাইডে বলবে, অবশ্যই এই সাইডে বলবে। সো এই সাইডে তুমি আবার কি করলা, দুইটা যেহেতু এলিমেন্ট আছে, জাস্ট কি করলা, এইখান থেকে তোমার হচ্ছে মিডিলে যে আছে তাকে হচ্ছে এবার সার্চ করলা। সো এই ক্ষেত্রে তুমি 30 পেয়ে যাচ্ছ। দেখো এই ক্ষেত্রে কি হয়েছে, সর্বপ্রথম তুমি একবার জিজ্ঞেস করছো, তারপরে আবার জিজ্ঞেস করছো, তারপরে একবার আরেকবার জিজ্ঞেস করছো, অর্থাৎ এইবার তুমি পেয়ে যাইতে, এটা তুমি গ্যারান্টি ছিলা, ঠিক আছে। অর্থাৎ 3টা বা 4টা স্টেপ পার হয়ে গেলে তুমি পেয়ে যাবা, এটা গ্যারান্টি যখন, এবং 3টা বা 4টা স্টেজে যখন তোমার লাগতেছে, পার করা লাগতেছে খুঁজে খুঁজে, তখন ওইটাকে আমরা বলতেছি ওর্স্ট কেস সিনারিও। ওকে, এবং ওর্স্ট কেস সিনারিও এই ক্ষেত্রে আমরা হচ্ছে অর্ডার অফ log n দ্বারা প্রকাশ করি। এটা আমরা একটু পরে বুঝতে পারবো যে অর্ডার অফ log n কেন। বুঝছো এবার সাজ্জাদ? কি ভাই? ওকে, গুড। এখন আমাদের হচ্ছে এখানে একটিকি ম্যাথ ইয়া দিয়ে আছে, কোড দিয়ে আছে, আমাদের বলছে এই কোডগুলার এতক্ষণ তো যে পার্সন টার্সন দেখলাম। সো এখন হচ্ছে অ্যাকচুয়াল কোডে আসো, অ্যাকচুয়াল কোডে কিভাবে হচ্ছে কমপ্লেক্সিটি মেজার করতে হয়। প্রথম দিকে আমরা খুবই ছোট ছোট হচ্ছে কোডের স্নিপেট নিছি, বাট একটু পরে যাই দেখবা যে একটু মোটামুটি কমপ্লেক্স কোডের কনসেপ্ট এখানে আছে, যে এই ধরনের যে মাল্টিপল ফর লুপ থাকলে কি হয়, তারপর হচ্ছে ফাংশন থাকলে কি হয়, ঠিক আছে। সো এগুলো সবগুলো হচ্ছে আমরা লজিক্যালি ব্রেকডাউন করব, যাতে হচ্ছে তোমাদের কোনো কিছু মুখস্থ না করতে হয়, অ্যান্ড জিনিসটা লং লাস্টিং হয়। ওকে, সো আমরা হচ্ছে এখানে মোটামুটি সব ধরনের কেস এখানে তুলে ধরার চেষ্টা করছি, মোটামুটি 20+ কেস এখানে আছে। সো আমরা হচ্ছে একে একে ব্রেকডাউন শুরু করি। ওকে, ফাইন। সো ফার্স্টের যেটা সেটা দিয়ে একবারে শুরু করি। সো ফার্স্টে আমাদের কি বলছে, ফর ইন্টিজার i ইকুয়াল 0, অর্থাৎ i এর মান কত, i এর মান হচ্ছে 0। i চলবে কতক্ষণ, যতক্ষণ না n কে রিচ করতে পারতেছে, i ইজ স্মলার দেন n, i প্লাস প্লাস। তিনটা টার্ম দেখো, ঠিক আছে, ফর লুপের 3টা পার্ট থাকে,
তিনটা পার্টের কাজ এখন আমরা দেখবো যে একটা ফর লুপ কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। একটা ফর লুপের কয়টা পার্ট থাকে? তিনটা পার্ট থাকে। এই সেমিকোলন আছে না, এই সেমিকোলনের আগে একটা পার্ট, এই দুই সেমিকোলনের মাঝখানে একটা পার্ট, সেমিকোলনের পরে একটা পার্ট। প্রথম পার্টটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন পার্ট, ইনিশিয়ালাইজেশন পার্ট। সেকেন্ড পার্টটাকে আমরা বলি হচ্ছে কন্ডিশনাল পার্ট, ঠিক আছে, যেখানে কন্ডিশন চেকিং হয়। আর এটা হচ্ছে ইনক্রিমেন্টিং বা আপডেশন পার্ট। ইনক্রিমেন্ট হইতে পারে, ডিক্রিমেন্ট হইতে পারে, ডাজন্ট ম্যাটার। সো তিনটা পার্ট থাকে, তিনটা পার্ট মিলে একটা ফর লুপ গঠন হয়। ফাইন। কম্পাইলার যেটা করবে সেটা হচ্ছে সর্বপ্রথম তোমার ফর লুপে আসবে, আসার পরে সে সর্বপ্রথম এইখানে যাবে, ঠিক আছে, সর্বপ্রথম সে এইখানে যাবে। একটা লুপে আসার পরে কম্পাইলার সর্বপ্রথম এইখানে আসবে। কম্পাইলার একবারই এই লুপে আসার পরে এইখানে আসবে, পরের বার কিন্তু আর এইখানে আসবে না। শুধুমাত্র প্রথমবারই কম্পাইলার এইখানে আসবে, এরপরে কিন্তু আর কম্পাইলার এইখানে আসবে না। এটা ভালো মতো খেয়াল করো। ইন্টিজার i সমান 0, অর্থাৎ i এর মান কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। এরপরে সে চেক করবে i ইজ স্মলার দেন n। তোমাকে কখনো কোশ্চেনে n এর মান দেয়া থাকবে না। কারণ কি? কারণ n এর মান তোমাকে কি ধরে নিতে হবে? অজানা ধরে নিতে হবে। n আমরা সবসময় কমপ্লেক্সিটি, তোমাকে এটার কমপ্লেক্সিটি বের করতে বলবে। কমপ্লেক্সিটি বের করা মানে কি? কমপ্লেক্সিটি বের করা মানে হচ্ছে n এর সবচেয়ে ওর্স্ট মানের জন্য এই অ্যালগরিদম কতটুকু টাইম নেবে সেইটা। ওকে, সো n এর মান 1 লক্ষ হইতে পারে, 1 কোটি হইতে পারে, 10 কোটি হইতে পারে, 10 ট্রিলিয়ন হইতে পারে, ডাজন্ট ম্যাটার। ওকে, সো n এর মান আমরা অজানা, n হচ্ছে কাইন্ড অফ ইনফিনিটি ধরতে পারো। ওকে, এখানে আমি কয়েকটা টার্ম বলতেছি, ভালো মতো খেয়াল করো, সব জায়গাতে এটা লাগবে। n এর মান আমরা কি বললাম? n সমান তোমরা ইনফিনিটি ধরো। এখন আমি যদি বলি n/2 তাহলে কত হবে? n এর মান যদি ইনফিনিটি হয়, n/2 এর মান কত হবে বলো? কি রে পোলাপান? ইনফিনিটি। ইয়েস, n যদি ইনফিনিটি হয়, n/2 কত হবে? ইনফিনিটি। n × 2 কত হবে? ইনফিনিটি। n+2 কত হবে? ইনফিনিটি। অর্থাৎ n এর মান ইনফিনিটি হইলে এটার সাথে যে অপারেশনই করো সেই অপারেশনের রেজাল্টই আসবে ইনফিনিটি। ওকে, ফাইন। সো এইখানে আমি তোমাকে বলতেছি i সমান 0 থেকে শুরু করো এবং চেক করো i এর মান n এর থেকে ছোট কিনা। n এর মান তুমি ধরছো পজিটিভ ইনফিনিটি, তার মানে কি i এর মান অবশ্যই n থেকে ছোট। এবং এখানে বলছো এটা দেখো, কম্পাইলার সর্বপ্রথম এখানে আসলো, এখানে আসার পরে সে কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করার পরে সে ডিরেক্ট এইখানে চলে আসবে, এই পার্টে কিন্তু প্রথমে যাবে না সে, ঠিক আছে। সো আবার বলতেছি, ভালো মতো খেয়াল করে, কম্পাইলার সর্বপ্রথম কি করতেছে? কম্পাইলার সর্বপ্রথম এইখানে আসতেছে, এইখানে এই কাজ করার পরে সে কন্ডিশন চেকিং করতেছে, কন্ডিশন চেকিং এর পরে সে ভিতরে ঢুকে যাচ্ছে, ভিতরে যে কয়েক লাইন কোড থাকবে, 10 লাইন 20 লাইন, সব কোড এক্সিকিউট করবে। যখন সে কোড শেষ করে এই সাইনটা পেয়ে যাবে, তার মানে কি এই ফর লুপের শেষ সাইনটা পেয়ে গেছে। যেহেতু এটা লুপ, তখন সে আবার কি করবে? এইখান থেকে তখন সে এইখানে ব্যাক করবে। সো ফার্স্টে এইখানে আসতেছে, আসার পরে এইখানে যাচ্ছে, কন্ডিশন চেকিং হচ্ছে, কন্ডিশন স্যাটিসফাইড হলে ভিতরে ঢুকলো, ঢোকার পরে আবার এইখান থেকে শেষ করে আবার এখানে আসলো, i++ হয়ে যাচ্ছে, i এর মান 1। এখন সে আবার এখানে চেক করবে, 1 কি ইনফিনিটি থেকে ছোট? অবশ্যই ছোট, 1 তো ইনফিনিটি থেকে ছোট, তাই না? সো আবার ভিতরে ঢুকবে, এভাবে কাজ করবে। কতক্ষণ? n এর মান যত তুমি ধরবা ততক্ষণ। সো n এর মান এখানে যত, ততবার আমাদের এই লুপটা এখন চলতেছে না। এভাবে চিন্তা করো তো, n এর মান যদি 10 হয়, তার মানে এই লুপটা আমাদের কয়বার চলতেছে? 10 বার চলতেছে। n এর মান যদি এখানে 15 হয়, তার মানে n আমাদের লুপটা কয়বার চলতেছে? 15 বার চলতেছে। n এর মান যদি 1 কোটি হয়, তার মানে আমাদের লুপ কয়বার চলতেছে? 1 কোটি বার চলতেছে। সো আমরা বলতে পারি না যে এই লুপ অর্ডার অফ n টাইম সময় নিচ্ছে? বলতে পারি কিনা বলো তো? একটু আগে যখন ওই যে ক্লাসরুমের উদাহরণ দিলাম, তখন বললাম যে একজন একজন করে খুঁজতে হবে, খুঁজে খুঁজে দেখা যাচ্ছে যে একবার লাস্ট পার্সনটা হচ্ছে আমাদের 25 নম্বর রুল। তখন আমরা বলছিলাম অর্ডার অফ n। কেন বলছিলাম? কারণ আমাদের ওইটাকে আমরা কি বলছিলাম? ওর্স্ট কেস, একবারে শেষে যে আমরা পাচ্ছি। সো এই ওর্স্ট কেস সিনারিওতে অর্ডার অফ n হচ্ছে আমাদের কি সেক্ষেত্রে ছিল। আর এক্ষেত্রে কি হচ্ছে? সেম জিনিসটা হচ্ছে, n এর মান যদি এখন বেশি হয়, তাহলে তোমাকে বেশি বার করতে হচ্ছে, তাই না? সো আমাদের ক্ষেত্রে এই যে কোডটা আছে, এই কোডের টাইম কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ n। বুঝতে পারছো এটা সবাই? কঠিন লাগলে বলো, না লাগলেও বলো, কিছু বলো। বুঝতে পারছি ভাইয়া। ওকে, সো যারা বুঝতে পারো নাই, এটা নিয়ে হচ্ছে ইয়ে করার দরকার নেই, আরো কয়েকটা যদি দেখো এখানে, তাহলে হচ্ছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সেকেন্ড প্রবলেমটা জাস্ট উপরেরটার উল্টাটা। ওকে, এখানে আমরা কি করছি দেখো, আমরা ফর i = n লিখছি, ঠিক আছে? আমরা কি লিখছি? i = n,
অর্থাৎ আগে i ইকুয়াল 0 ছিল, এখন i ইকুয়াল n, অর্থাৎ i এর মান আমরা কি ধরে নিচ্ছি, n এর মান ইনফিনিটি, সো i এর মান আমরা ধরে নিচ্ছি ইনফিনিটি। এবং আমরা বলতেছি সেকেন্ড কন্ডিশনে আমরা যেটা বলতেছি i ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ আমরা বলছি ইনফিনিটি কি 0 থেকে বড়, অবশ্যই বড়, পজিটিভ ইনফিনিটি অবশ্যই 0 থেকে বড়, সো কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু মানে আমি ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে আমি চালাবো। প্রথমবার হচ্ছে এই এক্সিকিউট হবে i মাইনাস মাইনাস হবে, i মাইনাস মাইনাস হওয়া মানে কি, i মাইনাস মাইনাস হওয়া মানে কি, n এর মান এক ঘর কমে গেল, তাই না? ধরে নিচ্ছি n এর মান যদি 10 হইতো, তার মানে আমার এই লুপ কয়বার চলতো বলো তো? n এর মান 10 দিয়ে তোমরা সবগুলা এখানে করে ফেলতে পারবা, ঠিক আছে? উপরেটাও n এর মান 10 হলে তুমি হচ্ছে এখানে ইনপুট খাও, ঠিক আছে? n এর মান একবার 10 করে দেখো, এখানে কয়বার লুপ চলে, 10 বার চলে। n এর মান একবার 100 করে দেখো, লুপ কয়বার চলে, 100 বার চলে। n এর মান 5 করে দেখো, লুপ কয়বার চলে, 5 বার চলে। এই ক্ষেত্রে সেম, n এর মান একটু 10 করে দেখো তো, i সমান 10, i ইকুয়াল n মানে কি, i সমান 10, ফাইন। সো এখানে 10 ইজ গ্রেটার দেন 0, ইজ দ্যাট ট্রু? ইয়েস ট্রু। তার মানে সে কি করবে, এখানে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে কাজ করবে, করে আবার এখানে যখন আসবে i এর মান 10 থেকে কি হয়ে যাবে, 9 হয়ে যাবে, 9 হয়ে যায়, আবার চেক করবে, ট্রু, ভিতরে ঢুকবে, কাজ করবে, 9 থেকে 8 হয়ে যাবে, 8 থেকে 7, 6, 5, 3, 2, 1 হয়ে গেলে তারপরে যখন 0 হয়ে যাবে আর ভিতরে ঢুকতে পারবে না। তার মানে n এর মানের সংখ্যক পরিমাণ কি আমাদের এখানে ঘটতেছে, আইটারেশন হচ্ছে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তার মানে এই ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ n। ওকে, i সমান n থেকে শুরু হচ্ছে এবং i ইজ গ্রেটার দেন 0, i মাইনাস মাইনাস। এই তিনটা কন্ডিশন বুঝছি সবাই 2 নম্বরের ক্ষেত্রে কেন অর্ডার অফ n হলো। ভাই এখানে একটা কেস বেশি হবে না, মানে ও তো হচ্ছে একটা আবার কেস বেশি জিরোকে হতে চেক পারে, এটা আমি করতেছে একটু না পরে যে বলতেছি, জিরো হচ্ছে সমস্যা নেই, কিনা। এটা আমি পরে বলতেছি, প্যারা নেই, চিল। ওকে ওকে, মোটামুটি বুঝছি। এটা আরেকবার একটু বলেন। দেখো i সমান n, ওকে, আমি ধরে নিচ্ছি n এর মান অনেক বড় একটা নাম্বার, বাট তোমাদের সুবিধার্থে তুমি একটু কম ধরতে পারো। ওকে, এটার আরেকটা ক্রাইটেরিয়া আমি বুঝে দিচ্ছি একটু পরে, দেখো আপাতত ধরে নাও i সমান n, i সমান n মানে কি, n এর মান অনেক বড় ধরে নিবা, n এর মান ধরে নাও হচ্ছে ইনফিনিটি ধরতে পারো, অর্থাৎ তোমাকে দেখতে হবে এই লুপটা কতবার চলতেছে। ওকে, i সমান n মানে কি, আমি n এর মান যদি 10 ধরি, তার মানে আমাকে এখানে দেখতে হবে আমার এই লুপটা কয়বার চলতেছে, আমার লুপ কি 10 বার চলতেছে নাকি 11 বার চলতেছে নাকি 12 বার চলতেছে, এটা আমাদের প্রথমে দেখতে হবে। i সমান n, i ইজ গ্রেটার দেন 0, n এর মান যদি 10 ধরি, i এর মানও কত হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে, তাই না? i সমান n মানে কি, n এর মান আমাদের i এর ভিতরে চলে যাচ্ছে 10, 10 ইজ গ্রেটার দেন 0, ইয়েস বড় 0 সত্য। তার মানে আমাদের কম্পাইলার ভিতরে ঢুকতেছে, তার মানে কি একবার আইটারেশন সম্পন্ন হলো। এই জায়গায় আসলো, আবার আমাদের এখানে ব্যাক করবে, 10 থেকে কি হয়ে যাবে, এটা i এর মান 9 হয়ে যাবে, তাই না? 10 থেকে i মাইনাস মাইনাস হয়ে i এর মান হয়ে যাবে হচ্ছে 9, 9 হয়ে যাওয়ার পর আবার এখানে কম্পাইলার চেক করবে 9 ইজ গ্রেটার দেন 0, ইয়েস সত্য। সো এই ক্ষেত্রে আমাদের কম্পাইলার ভিতরে ঢোকার পারমিশন পাবে, আরেকবার ঢুকে পড়লো। আবার এখান থেকে আবার এখানে আসবে, i সমান 9 থেকে তখন কি হয়ে যাবে, 8 হয়ে যাবে, তাই না? 8 এর ক্ষেত্রে আবার চেক করবে 8 ইজ গ্রেটার দেন 0, ইয়েস 0, অ্যান্সার সত্য, আবার ভিতরে ঢুকবে। এরকম কতক্ষণ চলবে, যতক্ষণ না i এর মান কত হচ্ছে 8, 8 এর পরে আসবে 7, 7 এর পরে 6, 5, 4, 3, 2, 1 সবগুলোর জন্য পাস করবে। যখন i এর মান 0 হয়ে যাবে, তখন এখানে চেক করবে 0 ইজ গ্রেটার দেন 0, ইজ দ্যাট ট্রু? অ্যান্সার হচ্ছে না, এটা আর ট্রু থাকতেছে না। যেহেতু এটা ট্রু থাকতেছে না, তখন কম্পাইলারের ভিতরে ঢুকবে না। সো এখন এখানে খেয়াল করো যে কতবার তোমাকে এই লুপটা ঘোরা লাগলো, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, 9বার। আর এইখানের জন্য এই যে i সমান যখন 10 ছিল তখনকার জন্য একবার, অর্থাৎ টোটাল 10 টাইমস তুমি লুপটা ঘুরছো, ঠিক আছে? অর্থাৎ n এর মানের সমান সংখ্যক তুমি লুপটা ঘুরছো। সো এই ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ n। ওকে, বুঝছি এটা সবাই? জি ভাইয়া। আর একটু পরে আরো কয়েকটা প্যাটার্ন দেখলে এগুলা ডিফারেন্সিয়েট করা শিখে যাবা। একটু পরে আমরা এই পার্ট থেকে, অর্থাৎ কন্ডিশন পার্ট থেকে কিভাবে এই কমপ্লেক্সিটিগুলো বের করা লাগে সেটাও দেখবো, সমস্যা নেই। কয়েকটা ওয়ে আছে, যে কোনো একটা ওয়েতে তুমি বের করে ফেলতেই পারবা। ওকে ফাইন। এরপরে যদি আমরা দেখি আমাদের এই ক্ষেত্রে কি আসতেছে, যে আমরা এখানে দেখতেছি ইন্টিজার i সমান 1, i ইজ স্মলার দেন n, i ইকুয়াল i প্লাস 2। এই ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি কত, আমরা দেখতেছি i এর মান i ইকুয়াল i প্লাস 2 লেখা আছে। ওকে, সো এগেইন ওই যে শুরুতে তোমাকে বলছিলাম, ঠিক আছে, যে এরকম ছিল n, আমাদের হচ্ছে ছিল হচ্ছে ইনফিনিটি, n প্লাস 2 ইনফিনিটি, n প্লাস 100 ইনফিনিটি, 1 কোটিও ইনফিনিটি, যেটাই করো এর সাথে n যদি ইনফিনিটি হয় তাহলে সবাই কি হবে, এখানে ইনফিনিটি হবে, তাই না? সো এই কনসেপ্টটা যদি তুমি এখানে একটু ইমপ্লিমেন্ট করতে চাও তাহলে এটার অ্যান্সার পেয়ে যাবা। ওকে, কিভাবে দেখো,
সর্বপ্রথম তুমি এখানে n এর মান 10 ধরো, ঠিক আছে? i সমান 1 ধরছো না, i স্মলার দেন n আর i ইকুয়াল i প্লাস 2। সো সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে এখানে সাপোজ n সমান 10, সাপোজ n সমান 10, n সমান 10 ধরলা। এখন ফার্স্ট আইটারেশন, এই লুপটা যখন প্রথমবার ঘুরবে, ঠিক আছে, লুপটা যখন প্রথমবার ঘুরবে তখন আমাদের এইখানে i এর মান কত হচ্ছে ভাই? লুপটা যখন প্রথমবার ঘুরতেছে i এর মান কত? i ইকুয়াল 1 ফার্স্ট আইটারেশনে, ঠিক আছে, ফার্স্ট আইটারেশনে i ইকুয়াল 1, i ইকুয়াল 1, তারপরে এখানে আসলো, কাজ শেষ করে আবার এখানে গেল, i এর মান আপডেট হবে, i ইকুয়াল i প্লাস 2 হয়ে যাবে। i ইকুয়াল i প্লাস 2 হয়ে গেলে সেকেন্ড আইটারেশনে কি হবে? সেকেন্ড আইটারেশনে i এর মান কত হবে? 1 প্লাস 2 কত? 3। থার্ড আইটারেশনে কত হবে? দেখো 3 ইজ স্মলার দেন n, n হচ্ছে 10 ছিল, 3 ইজ স্মলার দেন 10, 70 ভিতরে ঢুকবে আবার। তারপরে থার্ড আইটারেশনে কত হবে? খেয়াল করো, থার্ড আইটারেশনে i ইকুয়াল i প্লাস 2, অর্থাৎ i এর মান 3 ছিল, এখন কত হয়ে যাবে? i ইকুয়াল 5 হয়ে যাবে। ফোর্থ আইটারেশনে কত হবে বলো তো? ফোর্থ আইটারেশনে i ইকুয়াল 7। ফিফথ আইটারেশনে কত হবে? ফিফথ আইটারেশনে i ইকুয়াল 9, তাই না? অর্থাৎ কয়বার ঘুরতেছো? 3 বার, 2 বার, 5 বার, তাই না? 5 বার ঘুরতেছো না? সো এই ক্ষেত্রে তোমার আইটারেশন কয়টা লাগতেছে? n ভাগ 2টা। n কত ছিল? 10টা। n ভাগ 2 কত বলো তো? এখানে n ভাগ 2 কত? 5। তার মানে এখানে তোমার আইটারেশন কয়টা লাগতেছে? 5টা লাগতেছে। আগে আমরা যদি 10টা আইটারেশন লাগতো আমরা বলতাম 10, ঠিক আছে, আমরা বলতাম অর্ডার অফ n। এখন আমাদের আইটারেশন কয়টা লাগতেছে? n ভাগ 2, অর্থাৎ n এর মান 10 ছিল, আমাদের আইটারেশন লাগতেছে কয়টা? আইটারেশন লাগতেছে হচ্ছে 5টা। সো আমরা বলতে পারি না এটার কমপ্লেক্সিটি অর্ডার অফ n বাই 2। বুঝছো কি বলছি? জি ভাই, ওই সংখ্যাটা আর কি বসানোর মতো এরকম। অর্ডার অফ n বাই 2, বাট তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবা না, একটু পরে দেখাবো কিভাবে লিখবা। যারা যারা বলতেছো, যারা মনে করতেছো যে ভাই অনেক কঠিন লাগতেছে, তাদের জন্য একটা জিনিস দেখে রাখি, দাঁড়াও। এই যে এখানে একটা ফাইনাল শিট আছে, এই ফাইনাল শিট থেকে তুমি হচ্ছে একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে। এই যে 3 3 6 2 8, এই 8টা কেসে আয়ের মান কখন কি হচ্ছে এটা মনে রাখলে তুমি পেরে যাবা, ঠিক আছে? তার জন্য এই বেসিকগুলো তোমার জানা জরুরি। ওকে, সো ডোন্ট ওয়ারি, একটু লেগে থাকো। সো আমরা যেটা ছিলাম, আমরা ছিলাম হচ্ছে এখানে। সো আমাদের এখানে যদি আমি বলতাম যে লেটস সে i ইকুয়াল i প্লাস লেটস সে 3 দিব না, আমরা দিচ্ছি হচ্ছে 4, i ইকুয়াল i প্লাস 4, 4 না, আমরা হচ্ছে এখানে এক কাজ করি, n এর মান হচ্ছে 12 করে দিই, এখানে 3 দিয়ে দিই, ঠিক আছে? n এর মান 12 করলাম আর এখানে 3 দিলাম। তার মানে ফার্স্ট আইটারেশনে আমাদের i এর মান কত হচ্ছে? ফার্স্ট আইটারেশনে i এর মান হচ্ছে 1। তারপরের আইটারেশনে i এর মান কত হচ্ছে? 4। এই যে 3 আর 1 4। তারপরের আইটারেশনে i এর মান কত হবে? 4 3 7। তারপরের আইটারেশনে i এর মান কত হবে? 7 3 10, তাই না? তারপরের আইটারেশনে আমরা এখানে কত ধরে নিচ্ছি, এখানেই, ঠিক আছে, এরকম। সো এই ক্ষেত্রে আমাদের কত হচ্ছে? আমাদের 4 আসতেছে, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি কত? 4 সমান কত? n কে কত দ্বারা ভাগ করলে আমাদের 4 আসতেছে, ঠিক আছে? n কে 3 দ্বারা ভাগ করলে 4 আসতেছে, তো আমাদের কমপ্লেক্সিটি অর্ডার অফ n বাই 3, ঠিক আছে? আরো কয়েকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি নিচে, আপাতত এগুলো চিন্তা নেওয়ার কোনো দরকার নেই। এখন আমরা হচ্ছে একবারে নিচের একটা হচ্ছে শীটে চলে যাব। এখানে হচ্ছে আমরা বলছি যে আমাদের এইখানে কোনটাকে আমরা কাউন্ট করব, ঠিক আছে? দেখো এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো, কাজ করবে। সো আমাদের এই যে কমপ্লেক্স এক্সপ্রেশন আমরা দেখতেছি, এই কমপ্লেক্স এক্সপ্রেশনগুলো কিন্তু টাইম কমপ্লেক্সিটিকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? যে একটা সফটওয়্যারের ধরে নাও হচ্ছে যে মাল্টিপল লাইনস অফ কোড থাকে, মাল্টিপল লাইনস অফ ব্লকস থাকে, ঠিক আছে? বিভিন্ন ব্লকস থাকে, বিভিন্ন ব্লকসের কমপ্লেক্সিটি বিভিন্ন রকম থাকে, সবগুলোকে মেজার করে আমাকে একটা ফাইনাল কমপ্লেক্সিটি দিতে হয়, যেটা হচ্ছে ওই পুরা কোডের কি কমপ্লেক্সিটি। যেমন তোমরা ট্রি এর ক্ষেত্রে যখন ডিগ্রি বের করছো, তখন কি ছিল? ডিগ্রি কি ছিল বলো তো? ডিগ্রি জিনিসটা ছিল এরকম যে একটা ট্রি এর যে কয়টা বাচ্চা কাচ্চা থাকবে, ধরে নিচ্ছি প্রত্যেকটা নোডের হচ্ছে 2টা করে বাচ্চা আছে, বাট একটা নোডের 3টা বাচ্চা আছে, ঠিক আছে? সো এই নোডের ডিগ্রি কত? এই নোডের ডিগ্রি 2। এই নোডের ডিগ্রি কত? এই নোডের ডিগ্রি 2। এই নোডের ডিগ্রি কত? এই নোডের ডিগ্রি 3। তাহলে আমরা সবগুলোর ডিগ্রি বের করলাম, বাট আমাদের এই পুরো ট্রি এর ডিগ্রি কত? পুরো ট্রি এর ডিগ্রি হচ্ছে পুরো ট্রি এর মধ্যে সবচেয়ে বেশি যে ডিগ্রিটা আছে সেটা, সবচেয়ে বেশি কি আছে? 3 আছে, তার মানে এই ট্রি এর ডিগ্রি হচ্ছে 3।
ওকে, বিষয়টা হচ্ছে এরকম ছিল। সো আমাদের কোডেও মাল্টিপল ব্লকস থাকে, ঠিক আছে, মাল্টিপল ব্লকস থাকে। আমরা হচ্ছে একটা কোডের যখন টাইম কমপ্লেক্সিটি বা একটা প্রোগ্রামের যখন কমপ্লেক্সিটি জানতে চাই, তখন ওই মাল্টিপল ব্লকসগুলোকে আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করে যোগ করা হয়, ঠিক আছে। কখনো যোগ করা হয়, কখনো মাল্টিপ্লাই করা হয়, একটু পরে দেখবো। সো ধরে নাও আমাদের প্রথম যে ব্লক আছে তার হচ্ছে টাইম লাগে 5 সেকেন্ড বা 5 এরকম কিছু একটা, পরেরটার লাগে এরকম, তারপরেরটার লাগে লেটস সে এরকম, ঠিক আছে। সো এইটার সামারি কি হবে? এটার সামারি হবে, তোমাকে তো ওই যে ওইরকম হচ্ছে বিভিন্নটা বললে হবে না যে এটার 2 আছে, এটার 2 আছে, এটার 3 আছে, তাই না? তুমি এখান থেকে বলছিলা কাকে? সর্বোচ্চ যে পদ ছিল তাকে, সর্বোচ্চ ডিগ্রি যার ছিল তুমি বলছিলা ওইটাই ওই ট্রি এর ডিগ্রি। সো এই ক্ষেত্রে তোমাকে সেম কাজটা করতে হবে, ঠিক আছে। কি কাজ? 5 0.001 n কিউব 0.05 n, এখান থেকে তোমাকে দেখতে হবে n, ঠিক আছে। n এর আগে পরে সাথে পিছে উপরে কে আছে এত কিছু দেখার টাইম নেই, এখানে দেখতে হবে হচ্ছে তোমার n। দশমিকের পরে n আছে না দশমিকের সামনে n আছে কিচ্ছু না, তুমি এখান থেকে দেখবা হচ্ছে n। যেই n এর পাওয়ার থাকবে সবচেয়ে বেশি, সেইটাই হচ্ছে তোমার ওইখানকার ডমিনেন্ট টার্ম। ওকে, এই ক্ষেত্রে n এর পাওয়ার কার বেশি? n কিউব। সো এই ক্ষেত্রে ডমিনেন্ট টার্ম হচ্ছে n কিউব। সো আমাদের এই প্রোগ্রামের ক্ষেত্রে বা এই এক্সপ্রেশনের ক্ষেত্রে আমাদের অর্ডার অফ আমাদের হচ্ছে কমপ্লেক্সিটি কত হবে? সরি, অর্ডার অফ n কিউব। ক্লিয়ার? এই ক্ষেত্রে আমাদের কোনটা কমপ্লেক্সিটি হবে? দেখো n আছে, n টু দি পাওয়ার 1.5 আছে, আর n ইনটু log 10 বেজ n আছে। আমাদের এই ক্ষেত্রে সবচেয়ে বেশি কার? এইটার। সো এটা হচ্ছে আমাদের ডমিনেন্ট টার্ম, এটা হচ্ছে আমাদের এখানকার কমপ্লেক্সিটি। ওকে, সবগুলোর ক্ষেত্রে সেম। এটার হচ্ছে পুরোপুরি ইয়াটা এখানে আছে। সো দেখো এখান থেকে এই যে ডমিনেন্ট টার্ম কোনটা? ডমিনেন্ট টার্ম হচ্ছে যে n কিউব কোনটাতে আছে? এইটাতে আছে। সো ডমিনেন্ট টার্ম হচ্ছে এইটা। ওকে, ফাইন। সো আমাদের অর্ডার অফ হচ্ছে এটা। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের n টু দি পাওয়ার 1.5 এর হচ্ছে কমপ্লেক্সিটিটা বেশি, এই জন্য হচ্ছে এটাকে স্কিপ করে গেছে। সো আমাদের এই ক্ষেত্রে যদি তুমি খেয়াল করো যে n টু দি পাওয়ার 1.5 এগুলো যদি বের না করতে পারো, n এর যে কোনো একটা মান ধরে নিবা, ঠিক আছে। n এর মান ধরে নাও 10 ধরে নিছো, 10 টু দি পাওয়ার 1.5 করে দেখবা। আর এই ক্ষেত্রে এই ক্ষেত্রে 10 এখানে বসাবা, আর এখানে 10 বসায় দেখবা যে কোনটার মান বেশি আসে, সেটা হচ্ছে তোমার এখানে ডমিনেন্ট টার্ম। সেই অনুযায়ী এটার হচ্ছে এটা, ঠিক আছে। এইভাবে করে দেখো, এটার ক্ষেত্রে যদি তুমি দেখো 100n প্লাস 0.01 n স্কোয়ার, ডমিনেন্ট টার্ম কোনটা? n স্কোয়ার। তার মানে আমাদের কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ n স্কোয়ার। ওকে, সো সবগুলোর ক্ষেত্রে সেম। এই ক্ষেত্রে যদি দেখো n একটা আছে, n টু দি পাওয়ার 0.5 একটা আছে, n টু দি পাওয়ার 1.25 আছে, ডমিনেন্ট কোনটা? অবশ্যই এইটা। সো আমাদের অর্ডার অফ এইটা। ওকে, সো এই যে একবারে শুরুর দিকে তোমাকে একটু আগে করালাম যে এরকম কিছু একটা, যে অর্ডার অফ n বাই 2, ঠিক আছে, এই যে অর্ডার অফ n বাই 2, তাহলে এই ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি কত আসবে? আগের পিছে কেউ আসবে না, শুধুমাত্র n যুক্ত টার্মটা আমাদের কমপ্লেক্সিটিতে যায় ফাইনাল আনসারে। সো এই ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি কত আসবে? অর্ডার অফ n, নট অর্ডার অফ n বাই 2। ওকে, যদি এরকম একটা কিছু আসতো অর্ডার অফ n বাই 2 প্লাস 1 প্লাস 3n, এই ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি কত আসতো? এক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি আসতো হচ্ছে অর্ডার অফ n। এগুলোর মধ্যে থেকে সর্বোচ্চ কে আছে? সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে n এর আছে, সো n যাবে। এরকম না যে n বাই 2 প্লাস 3n, এগুলো সবগুলা যোগ করে তুমি এখানে নিয়ে গেলে যেই সহগ থাকবে, এগুলোর ক্ষেত্রে যে সহগগুলো থাকে সেই সহগগুলোকে আমরা স্কিপ করে যাই, ঠিক আছে। শুধুমাত্র এই n যুক্ত পদগুলোকে আমরা এই ক্ষেত্রে নিয়ে নিই, ডমিনেন্ট টার্মগুলোকে। ক্লিয়ার এটা সবাই? জি ভাই। ওকে, সো এই যে দেখো আমাদের কোনটা ভালো কোনটা খারাপ সবকিছু এখানে বোঝানো আছে। অর্ডার অফ 1 সবচেয়ে ভালো, অর্ডার অফ লগ n, ওই যে আমরা একটু আগে ভালো খারাপ বলতেছিলাম, অর্ডার অফ লগ n আরেকটু ভালো, অর্ডার অফ n আরেকটু খারাপ, অর্ডার অফ n লগ n আরেকটু খারাপ, ঠিক আছে। সো এইখান থেকে তোমরা বুঝতে পারবা কোনটা বেশি ডমিনেন্ট, কোনটা বেশি কি নন ডমিনেন্ট। সো এইখানে যদি একটা এক্সপ্রেশনে যদি এরকম থাকে অর্ডার অফ লগ n প্লাস অর্ডার অফ n কিউব, তোমাকে আমি যদি বলি এই যে এক্সপ্রেশন, এটার টাইম কমপ্লেক্সিটি কত কত হবে? বলবান কত হবে এটা বলো? এরকম একটা এক্সপ্রেশনের টাইম কমপ্লেক্সিটি কত হবে? রে, মাত্র যেটা বললাম, যত ডমিনেন্ট টার্ম থাকবে এগুলোর মধ্যে থেকে সেটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো, এই ক্ষেত্রে আমাদের এটাকে যদি তুমি আরেকভাবে লিখতে পারো এইভাবে, অর্ডার অফ লগ n প্লাস n কিউব, ঠিক আছে। সো এটা যদি তুমি লেখো তাহলে আমাদের কত আসতেছে? আমাদের এখানে আসতেছে হচ্ছে
সবচেয়ে বেশি ঘাতযুক্ত পদকে এইটা n কিউব, তার মানে এখানে n কিউব, ঠিক আছে, অর্থাৎ এইখানে আমাদের সবচেয়ে নিচে কি আছে, এটা আছে, সো এটা বেশি ডমিনেন্ট, সো এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি। ওকে, সো তুমি হচ্ছে নিচের ওই জিনিসটা আবার দেখতে পারো, এটা হচ্ছে তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। সো এই জায়গাটা তুমি আবার দেখো যে এই ক্ষেত্রে কি করা হয়েছে, তাহলে তুমি বুঝে যাবে যে কেন হচ্ছে কোনটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ওকে, সেই যে এখানে কেন 100n আর 0.01 n স্কোয়ারের মধ্যে n স্কোয়ারকে কেন এখানে নেওয়া হলো, কারণ n স্কোয়ার বেশি ডমিনেন্ট, এখানে n স্কোয়ার বেশি ডমিনেন্ট, এই ক্ষেত্রে n টু দি পাওয়ার 1.25 বেশি ডমিনেন্ট, ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এইটা বেশি ডমিনেন্ট, ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এইটা বেশি ডমিনেন্ট, ঠিক আছে। কিভাবে আমি বুঝতেছি, ওই যে উপরে যে ছকটা দিয়ে আছে এইখান থেকে কিন্তু ইজিলি তোমরা বের করে ফেলতে পারবা, ঠিক আছে, ফাইন। এখন যদি তোমাকে কেউ বলে এরকম একটা কিছু দিয়ে যে এটার এই এক্সপ্রেশনের কমপ্লেক্সিটি কত হবে, 3n প্লাস 1, এটার কমপ্লেক্সিটি কত হবে বলো? অর্ডার অফ n। ইয়েস, অর্ডার অফ n। তোমার কিছু দেখতে হবে না, শুধুমাত্র তুমি এই টার্মটা দেখবা, n যুক্ত টার্মটা দেখবা, সর্বোচ্চ n এর যেটা সেটা হচ্ছে তোমার কমপ্লেক্সিটি অর্ডার অফ n। তোমাকে যদি হচ্ছে এরকম একটা কিছু দেয়, অর্ডার অফ 3n প্লাস 2n মাইনাস 1n, এরকম একটা কিছু, মাইনাস থাকবে না, আচ্ছা প্লাসে দিয়ে দিই। সো এই ক্ষেত্রে আমাদের কত আসতেছে, অর্ডার অফ 3 2 5 আর 6, তার মানে কত হচ্ছে 6n। আমাদের কমপ্লেক্সিটি কত আসবে, ফাইনাল অ্যান্সার 6n, শুধু n। শুধু n, না ভাই, অর্ডার অফ এন। অর্ডার অফ n। আমরা অলওয়েজ এই সহগগুলোকে বাদ দিব, হাবি জাবি যা আছে আমরা বাদ দিব, আমরা সর্বোচ্চ যেটা আছে, এই ক্ষেত্রে যদি n স্কয়ার থাকতো অবশ্যই আমাদের এই ক্ষেত্রে n স্কয়ারটাই আমাদের এখানকার অ্যান্সার হইতো। ক্লিয়ার এটা? আশা করি জিনিসটা বুঝাতে পারছি। এখন হচ্ছে আমরা সিকোয়েন্সিয়াল স্টেটমেন্টগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি সেটা দেখি। সিকোয়েন্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে তুমি হচ্ছে এই যে এই কোডটা যদি দেখো, এই কোডের তিনটা পার্ট দেখবা, একটা হচ্ছে এইটা, সেকেন্ডটা হচ্ছে একটা ফর লুপ আছে, থার্ডে আর একটা ফর লুপ আছে। ওকে, সো এই যে তিনটা পার্ট দেখতেছো, এখন প্রথম পার্টের জন্য একটা টাইম লাগবে, সেকেন্ড পার্টের জন্য একটা টাইম লাগবে, থার্ড পার্টের জন্য একটা টাইম লাগবে। প্রথম পার্টের জন্য যে টাইম লাগবে সেটা হচ্ছে তোমার হচ্ছে একবারে ফিক্সড টাইম, ঠিক আছে, যে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যাকে জাস্ট যোগ করে দিচ্ছ, a ইকুয়াল a প্লাস b, অর্থাৎ এই কাজটা করতে কম্পাইলারের বা কম্পিউটারের খুব বেশি একটা ইয়া লাগতেছে না, এটা ধরে নিচ্ছে 10 সেকেন্ডও যদি লাগে, বাট এটা কিন্তু ফিক্সড, ঠিক আছে। সো ফিক্সড টাইমের ক্ষেত্রে আমরা এটাকে ধরে নিচ্ছি যে এটা আমাদের সি, ঠিক আছে, কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট। জেনারেলি লুপ বা হচ্ছে যে আমাদের রিকারশন আছে, সেই রিকারশনগুলো হচ্ছে আমাদের ইয়া করে, বাট বাকিগুলো হচ্ছে আমাদের কি থাকে, কনস্ট্যান্ট থাকে। সো এখানে আমরা একটা লুপ দেখতে পাচ্ছি, এই লুপটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। এই লুপের টাইম কমপ্লেক্সিটি কত হবে ভাইয়া বলো তো? একটু শুরুর দিকে আমরা করে আসছি না এরকম কাজ, i ইকুয়াল 1, i ইজ স্মলার ইকুয়াল n, i প্লাস প্লাস, এটার কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ n। অর্ডার অফ n কিভাবে আসলো এটা? কারণ হচ্ছে এখানে কি আছে, i সমান 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে আমরা শুরু করছি যাত্রা, i প্লাস প্লাস হইতে যতক্ষণ না n পাচ্ছে ততক্ষণ আমাদের এটা চলতেছে, তাই তো? সো দ্যাট এটা হচ্ছে আমাদের অর্ডার অফ n। আরেকটা ভাবে আমরা এটাকে ইয়া করতে পারি, সেটা হচ্ছে যে এই যে আমাদের এটা আছে, এই কন্ডিশনটা ভাঙতেছে কখন খেয়াল করো তো, i এর মান ধরে নিচ্ছে একটা সময়, ধরে নিচ্ছে i এর মান 1 হইলো, 1 ইজ স্মলার দেন n, 2 ইজ স্মলার ইকুয়াল n, 3 ইজ স্মলার ইকুয়াল n, চলতেছে এইগুলোর ক্ষেত্রে। এইভাবে চলতে চলতে একটা সময় যে i এর মান ধরে নিচ্ছে k আসলো, ঠিক আছে, i এর মান k আসার কারণে এইটা ফলস হয়ে গেল, অর্থাৎ এমন একটা কন্ডিশন আসলো যখন i এর মানের জন্য i এর মানটা n এর মান থেকে বড় হয়ে গেল। এই কন্ডিশন ভাঙবে কখন, যখন i এর মান n এর মান থেকে বড় হবে, তখনই তো কন্ডিশন ভেঙে যাবে, এই লুপ থেকে বের হয়ে আসবে আমরা, তাই না? সো মেজার করার আরেকটা ওয়ে হচ্ছে যে তোমরা খেয়াল করবা কখন আমাদের এই কন্ডিশনটা ব্রেক করতে পারতেছি আমরা। i ইজ স্মলার ইকুয়াল n এর জন্য এই কন্ডিশনটা চলবে, এই লুপটা চলবে, বাট এই লুপটা চলবে না কিসের জন্য, এই লুপটা চলবে না যদি কখনো i এর মান n থেকে বড় হয়ে যায়, তখন আর আমার লুপটা চলবে না। ওকে, আমরা ধরে নিচ্ছি i এর একটা মান হচ্ছে k, আমরা তো কোনো এক্সাক্ট নাম্বার দিচ্ছি না, আমরা ধরে নিচ্ছি i এর মান যখন k হবে তখন আমাদের লুপটা ভেঙে যাবে, অর্থাৎ k ইজ গ্রেটার দ্যান যদি n হয় তখন আমাদের লুপটা ভেঙে যাবে, ঠিক আছে। সো তখন আমরা এই যে k ইজ গ্রেটার দ্যান n বললাম না, তখন হচ্ছে এই যে এই পাশে যেটা দেখতেছো এটা হচ্ছে তোমার কমপ্লেক্সিটি অর্ডার অফ n। ওকে, সো এটা হচ্ছে অর্ডার অফ n, এভাবে তোমরা হচ্ছে এটা বুঝতে পারবে। ওকে, সো দুইটা, যে i ইজ স্মলার ইকুয়াল n, এটার ক্ষেত্রে তোমার কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ n। সো এই ক্ষেত্রে কয়টা ব্লক পাইছো, এটা একটা ব্লক, এই ব্লকের জন্য কমপ্লেক্সিটি কত c, এই ব্লকের জন্য কমপ্লেক্সিটি কত পাইছো, এই ব্লকের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n, এই ব্লকের কমপ্লেক্সিটি কত
দেখো ফর লুপের পরে আরেকটা ফর লুপ, সো আলাদা ব্লক। ওকে, এই ব্লকের জন্য আমাদের এইখান থেকে শুরু করে এতটুকু একটা ব্লক, এই ব্লকের জন্য সেম কাজ, কিন্তু যে ইকুয়াল i 1 থেকে শুরু হয়েছে, চলছে কতক্ষণ, n যতক্ষণ আছে ততক্ষণ, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি কত? এই ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n, সেম লজিক, ঠিক আছে, সেম লজিক। সো আমাদের পুরো প্রোগ্রামের আমাদের হচ্ছে এই ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত সেটা বের করতে হয় কিভাবে? এরকম সিকোয়েন্সিয়ালি যদি থাকে, ঠিক আছে, একটার পর একটা যদি ব্লক থাকে, এইগুলা কেসের ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি বের করার জন্য কমপ্লেক্সিটি বা টিসি ইকুয়াল হচ্ছে আমাদের হবে হচ্ছে প্রথম ব্লকের কত সি, সেকেন্ড ব্লকের কত প্লাস, ঠিক আছে। এরকম যদি সিকোয়েন্সিয়ালি থাকে তখন আমাদের এগুলার ব্লকের মধ্যে কি একটা ব্লকের সাথে আরেকটা ব্লক কি হয়, প্লাস হয় কমপ্লেক্সিটি গুলা। সো ফার্স্ট ব্লকের কমপ্লেক্সিটির সাথে সেকেন্ড ব্লকের কমপ্লেক্সিটি যোগ অর্ডার অফ এন, তার সাথে থার্ড ব্লকের কমপ্লেক্সিটি যোগ অর্ডার অফ এন। এখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে সি প্লাস অর্ডার অফ 2n প্লাস সি পাচ্ছি। ওকে, 2n প্লাস সি। সো আমার ফাইনাল অ্যান্সার কি হবে, অর্ডার অফ কত হবে কমপ্লেক্সিটি এই পুরো কোডের? বলো বলো। অর্ডার অফ n। অর্ডার Yes, অফ n। অর্ডার অফ n। কারণ কি, কারণ আমাদের এই সহগগুলো আমাদের না দিলেও চলে, ঠিক আছে। সো এই সহগগুলো না দিলেও চলে, সো আমাদের এই কোডের জন্য আমাদের কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ n। বুঝছি সবাই? মন বুঝছো? হ্যালো, হ্যাঁ, আমরা যে সিটা ইউজ করলাম, এটা কোন কোন ক্ষেত্রে ইউজ হবে সি? সি হচ্ছে যেগুলো হচ্ছে প্রিডিটারমাইন্ড থাকবে, ঠিক আছে, অর্থাৎ কনস্ট্যান্ট টাইম, অর্থাৎ তুমি যেই জিনিসটা জানো, ঠিক আছে, তুমি যে জিনিসটা জানো সেগুলোর ক্ষেত্রে সি থাকবে। যেমন এন এর মান তুমি জানো না, এই জন্য তুমি এত কাহিনী করতেছো, এন এর যে কোনো মান থাকতে পারে এই জন্য তুমি এত কাহিনী করতেছো। বাট সি এর এই ক্ষেত্রে হচ্ছে তুমি জানো যে এই অপারেশনটা করতে কম্পিউটারে কতক্ষণ সময় লাগবে, ঠিক আছে, এটা তুমি জানো, এই জন্য এইটাকে আমরা সি বলতেছি বা কনস্ট্যান্ট টাইম বলতেছি। সো এই ক্ষেত্রে ওই যে এই পার্টটাকে আমরা তখন সি দ্বারা প্রকাশ করতে পারি, এক্স ইকুয়াল ওয়াই প্লাস জেড। কম্পিউটার জানে এটা করতে তার কতক্ষণ সময় লাগবে, ঠিক আছে, কম্পিউটার জানে এটা করতে তার কতক্ষণ সময় লাগবে। ওকে, সো এই জন্য আমরা এগুলোকে সি দ্বারা প্রকাশ করতেছি। যেগুলো কম্পিউটার জানে না সেগুলোর জন্য আমরা হচ্ছে কমপ্লেক্সিটি গুলোকে মেজার করতেছি, জাস্ট এইটা বোঝার জন্য যে আমার এই অ্যালগোরিদমটা কত ভালো পারফর্ম করতেছে। ওকে, এইটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। ওকে, এইটার অ্যান্সার হচ্ছে তোমরা আমাকে বলো, লজিক সহকারে বলো তো, পারবা? খুব ইন্টারেস্টিং। এই ধরনের প্রবলেম কিন্তু আসছে প্রিভিয়াসলি এক্সামে, দেখে মনে হচ্ছে খুব ইজি, আসলেই খুব ইজি, বাট ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি কি বলছি, আমরা অলওয়েজ কি করি, আমরা কমপ্লেক্সিটি মেজার করি হচ্ছে ওর্স্ট কেসের জন্য আমরা কমপ্লেক্সিটি মেজার করি, অর্থাৎ আমরা মেজার করি এমন একটা বান্দার কথা চিন্তা করে যার ভাগ্য অলওয়েজ খারাপ থাকে, অলওয়েজ, ঠিক আছে, অলওয়েজ খারাপের কথা চিন্তা করে আমরা কমপ্লেক্সিটি নির্ধারণ করি। সো এই ক্ষেত্রে দেখো, ঠিক আছে, এই ক্ষেত্রে কয়টা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমার অর্ডার অফ এন কমপ্লেক্সিটি অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ এর ভিতরে যে কোডটা থাকবে সেটার কমপ্লেক্সিটি অর্ডার অফ এন দিয়ে আছে। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে অবশ্যই আমার ইলসে আসবে, এসে আমার কমপ্লেক্সিটি কত বলবে, অর্ডার অফ এন স্কোয়ার। এখন আমাকে বলো এই ক্ষেত্রে আমাদের টোটাল কমপ্লেক্সিটি কত আসবে, Order of n square. এন স্কোয়ার। কারণ কি, কারণ আমরা যেটা বললাম যে এই ধরনের কেসের ক্ষেত্রেও আমরা অলওয়েজ কি করব, ওর্স্ট কেস, বেস্ট কেস হইলে তো ভাই কন্ডিশন সত্য এসে ভিতরে ঢুকে অর্ডার অফ এন করেই দিল, তাই না? আমরা অলওয়েজ চিন্তা করব কি, ওর্স্ট কেসের জন্য ইউজার এমন একটা ইনপুট দিল যে ইনপুটের জন্য এই কেসটা অ্যাক্টিভ হয়ে গেল। আমাদের কাজই হচ্ছে এই ওর্স্ট ইনপুটের জন্য যখন আমাদের এটা হ্যান্ডেল হয়ে যাচ্ছে, এটা যখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তখন আমাদের কমপ্লেক্সিটি কত হবে সেটা মেজার করা, এবং আমরা সেটা করতেছি। যে ইউজার এমন একটা ইনপুট দিছে যে ইনপুটের জন্য ইলসে আসছে আমাদের কম্পাইলার, এবং আমাদের এখানে অর্ডার অফ এন স্কোয়ার ইমপ্লিমেন্ট হচ্ছে, সো দ্যাট আমরা বলতে পারি আমাদের এখানকার কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ এন স্কোয়ার। এটা বুঝছি সবাই? হ্যালো 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 হ্যালো, বুঝছেন আপনারা? আচ্ছা, জি ভাইয়া, বোঝেন নাই কে বলেন? কেন? আমার তো মনে হচ্ছে না যে এত কেউ বুঝছেন, না বুঝলে বলেন আমাকে, ট্রাই করি বোঝানোর, তাই না? ওকে, সবাই অ্যান্সার করতেছে আপনার সাথে সাথে, বাট কেউ বলতেছে না কেন?
আচ্ছা, আমরা হচ্ছে এখন আমরা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা একটু খেয়াল করেন দেখি পারেন নাকি। কি আছে এখানে খেয়াল করেন, দেখেন পারেন নাকি। সবাই তো খাওয়া দাওয়া করছেন হোপফুলি, সো আমরা হচ্ছে একটু আস্তে ধীরে আগাই, তাই না? ওকে, সো দেখেন এখানে আমাদের আগের বার কি ছিল, আগের বার আমাদের ফর লুপটা ছিল দুইটা আলাদা আলাদা, ঠিক আছে? এই যে একটু আগে যেটা দেখছেন, এইখানে একটা ফর লুপের ব্লক ছিল, এখানে একটা ফর লুপের ব্লক ছিল, অর্থাৎ দুইটা সিকোয়েন্সিয়ালি ছিল, ঠিক আছে? একটার ভিতরে একটা ছিল না। বাট রাইট নাও আমরা যেটা দেখবো এইটাকে আমরা বলতেছি নেস্টেড ফর লুপ কেস, অর্থাৎ একটার ভিতরে আরেকটা ফর লুপ আছে। ওকে, কি আছে? একটার ভিতরে আরেকটা ফর লুপ আছে। এই ক্ষেত্রে আমরা এই ধরনের প্রবলেমগুলোকে কিভাবে সলিউশন করব বলতে পারবেন? ইন্টিজার x ইকুয়াল 0, তারপর একটা ফর লুপ আছে, ফর লুপের কন্ডিশন দিয়ে আছে, তারপর আরেকটা ফর লুপ দিয়ে আছে। ওকে, এগুলোর ক্ষেত্রে আপনাকে এগেইন স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। স্টেপ বাই স্টেপ আগালে সব ধরনের প্রবলেম আপনি এগুলোর ক্ষেত্রে সলভ করে ফেলতে পারবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আপনাকে একটা মিনিট, j is equal to 1, j is small, হ্যাঁ। সো এই ধরনের ক্ষেত্রে দেখেন তো আপনার সর্বপ্রথম এটা কি করানো ঠিক হবে? আচ্ছা, এটা একটু পরে আমরা করাই। আমরা আরো দু একটা ইজি প্রবলেম দেখে আসি। ক্যালকুলেট কমপ্লেক্সিটি, এইটার ক্ষেত্রে আমরা দেখতে পারি। আচ্ছা, এটার আগে আমরা আরেকটা দেখি। আচ্ছা, এই ধরনের এক্সাম্পল একটু আগে করাইছি, বলেন এটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত হবে? এটার অ্যান্সার দেন, তারপর আমরা ওইগুলোতে যাব। তাড়াতাড়ি, অর্ডার এফ কত লিখবো আমি, বলো। এটা একটা ফাংশন, এই ফাংশন এ আর বি দুইটা প্যারামিটার রিসিভ করতেছে। এই ফাংশনের ভিতরে আবার দুইটা ব্লক দেখতেছি আমরা, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, কারো ভিতরে কেউ নাই, অর্থাৎ তারা সিকোয়েন্সিয়ালি আছে, একটার পরে একটা আছে, তাই না? তো এই ক্ষেত্রে কমপ্লেক্সিটি মেজারের নিয়ম কি? এইটার কমপ্লেক্সিটি বের করতে হবে, এটার কমপ্লেক্সিটি বের করতে হবে, দুইটাকে যোগ করতে হবে, তাই তো? সো এটার কমপ্লেক্সিটি বের করে, এটার কমপ্লেক্সিটি কত? i সমান 0 থেকে শুরু হবে, এ পর্যন্ত চলবে। n থাকলে আমরা লিখতাম অর্ডার অফ n, যেহেতু a আছে আমরা কত লিখবো? অর্ডার অফ a। এটার ক্ষেত্রে খেয়াল করো, এটার ক্ষেত্রে কি হবে? i সমান 0 থেকে শুরু হবে, b পর্যন্ত চলবে। আমরা যদি কি থাকতো, যদি n থাকতো আমরা অর্ডার অফ n লিখতাম, আছে কি? b আছে, সো আমরা এখানে কত লিখবো? অর্ডার অফ b লিখবো। এবং আমরা কি বলছি? তারা সিকোয়েন্সিয়ালি আছে, যেহেতু সিকোয়েন্সিয়ালি আছে, সো দ্যাট আমাদের এখানকার কমপ্লেক্সিটি কি কত হচ্ছে? অর্ডার অফ a প্লাস অর্ডার অফ b। এই দুইটাকে আমরা সংক্ষেপে কিভাবে লিখি? অর্ডার অফ a প্লাস b। এটাই হচ্ছে আমাদের এখানকার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? সো এই ধরনের কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে, যে এখানে আবার এ আছে, আবার এখানে তাড়াহুড়া করে এখানে এ মনে করে এ স্কোয়ার করে দিয়ে আসলাম, এরকম কিন্তু না, বা 2a এ লিখে দিয়ে আসলাম, এরকম কিন্তু কনসেপ্ট না, ঠিক আছে? অর্থাৎ তুমি এ ব্লকের বের করবা, এ ব্লকের বের করবা, দুইটাকে যোগ করবা, যেটা অ্যান্সার আসে সেটাই। এখানে যদি 2a প্লাস b আসতো আমরা 2 কে বাদ দিতে পারতাম, ঠিক আছে? বা a প্লাস b বাই 2 আসলো, তখন আমরা 2 কে বাদ দিতে পারতাম, সহগকে বাদ দিতে পারবা, ঠিক আছে? বা এরকম আসলো a স্কোয়ার প্লাস a আসলো, এই ক্ষেত্রে তুমি অর্ডার অফ a স্কোয়ার লিখতে পারবা। বাট এইটা কখনো করতে পারবা না, অর্ডার অফ a স্কোয়ার প্লাস b আসছে, তুমি হচ্ছে শুধুমাত্র অর্ডার অফ a স্কোয়ার লিখবে, এটা কিন্তু আবার হবে না। ওকে, সো তোমাকে কি করতে হবে? দুইটা ভিন্ন সহগ থাকলে ভিন্ন সহগ দুইটাকেই লিখতে হবে একই সাথে। ক্লিয়ার এটা সবাই? জি ভাইয়া। ওকে, সো আমরা হচ্ছে এখন এইটাতে একটু আসি। এইটার ক্ষেত্রে এটার আগে আমরা আরেকটা যেটা দেখতেছিলাম, আচ্ছা এটাতে আসি। এটার ক্ষেত্রে এখন একটু দেখো, এনে কি লেখা আছে? ফাংশন এফ এন এ এবং বি রিসিভ করতেছে। আগের বার কি ছিল? সিকোয়েন্সিয়ালি, একটার পরে এই ফর লুপটা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, আবার ফর লুপ শুরু হয়েছে, এখান থেকে শেষ হয়েছে, তাই না? সো আমরা তখন যোগ করতাম, বাট এখানে দেখো একটা ফর লুপের পেটের ভিতরে আর একটা ফর লুপ, তার মানে এইগুলোকে আমরা কি বলতাম? নেস্টেড লুপ বলতাম, তাই না? সো এই ক্ষেত্রে কি হচ্ছে? নেস্টেড লুপ আছে। নেস্টেড লুপের ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা যেটা করি, ইনার লুপ, একবারে ইনার যে লুপ আছে তার কমপ্লেক্সিটিটা বের করি। এই লুপের কমপ্লেক্সিটি কত ভাইয়া? এই লুপের কমপ্লেক্সিটি কত? 0 থেকে b পর্যন্ত, j is smaller than b, j is smaller than n হলে আমরা কি লিখতাম? অর্ডার অফ n লিখতাম, যেহেতু b তাহলে আমরা অর্ডার অফ b লিখে ফেলছি।
ইনার লুপের করছি না, এখন হচ্ছে আমরা কি করব, জাস্ট আউটার লুপের ক্ষেত্রে করব। এটা হচ্ছে আমাদের আউটার লুপ। আউটার লুপের ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি কত আসবে, 0 থেকে শুরু হয়েছে, i is smaller than a, n থাকলে অর্ডার অফ n লিখতা, বাট যেহেতু a আছে তাহলে কি লিখবা, অর্ডার অফ a। অর্ডার অফ এ। ইয়েস। এবং যেহেতু তারা একটার ভিতরে একটা আছে, তারা যদি সিকোয়েন্সিয়ালি থাকতো, সিকোয়েন্সিয়ালি এটা অর্ডার অফ বি, এটা অর্ডার অফ এ যদি হইতো, ইন দিস কেস আমরা কি করতে পারতাম, ইন দিস কেস আমরা হচ্ছে জাস্ট বলতাম যে অর্ডার অফ এ প্লাস বি, অর্থাৎ এরকম একটা এ প্লাস বি এরকম একটা কিছু আমরা পাইতাম, ঠিক আছে। বাট যেহেতু এটা হচ্ছে না, তারা সিকোয়েন্সিয়ালি নাই, তারা কি হিসাবে আছে, তারা আছে হচ্ছে গুণ আকারে বা নেস্টেড আকারে। নেস্টেড আকারে থাকলে আমাদের যেটা করতে হয়, দুইটা কমপ্লেক্সিটিকে গুণ করে দিতে হয়, অর্থাৎ অর্ডার অফ বি ইন্টু অর্ডার অফ এ, অর্ডার অফ এ, অ্যান্সার কি আসবে, অর্ডার অফ, আরে গোড়ার মাথা, অর্ডার অফ এ বি। যে এখানে ইনার পার্ট আর আউটার পার্ট আগে পরে করার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই, আগেও করতে পারো পরেও করতে পারো, ডাজেন্ট ম্যাটার, বুঝছো, যেটা তোমার ইচ্ছা, আগে পরে দুইটাই করতে পারো, ঠিক আছে। আগে করাও পারো, আগে করা ভালো, কারণ আগে করলে এইটার উপরে অনেক সময় এটা ডিপেন্ডেন্ট থাকে, এটা আমরা একটু পরে দেখবো এই কেসটা, একটার উপরে একটা ডিপেন্ডেন্ট কিভাবে থাকে। আরো কয়েকটা প্রবলেম সলভ করে আমরা উপরে এটা করতেছি। আমরা হচ্ছে এই ক্ষেত্রে যদি দেখি, এই ক্ষেত্রে দেখো আমরা একটা হ্যালো যদি n টাইমস প্রিন্ট করতে চাই, এটা যে শুরুর দিকের যে i is smaller than n, এটার কমপ্লেক্সিটি আসবে হচ্ছে অর্ডার অফ n, এটা তোমরা পারো, বাট এইটার একটা টুইস্ট আছে। এই ক্ষেত্রে আমাদের কত আসবে, এই ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে অর্ডার অফ n, সেম জিনিস, টুইস্টটা সম্ভবত হ্যাঁ এইটা। এই ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি কত আসবে বলো। এই ধরনের কোশ্চেন আসছে প্রিভিয়াসলি, তোমরা দেখবা এরকম খুব ইজি কোশ্চেন আসছে, পোলাপাইন ভরকে গেছে, ঠিক আছে। তো বলো এটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত আসবে। বলো 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 বলো। টাইম কমপ্লেক্সিটি অলওয়েজ কিসের হয় বলো তো, আননোন জিনিসের হয়। এক্ষেত্রে কোনো আননোন জিনিস আছে লুপের ভিতরে, হুম, না ভাই না। তাহলে এটার কমপ্লেক্সিটি কি হবে, অর্ডার অফ 1, অর্থাৎ ফিক্সড কমপ্লেক্সিটি, অর্ডার অফ 1। এই যে এইটার কারণে এটার মান যদি একের পরে এরকম 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 অনেকগুলো শূন্য থাকতো, তুমি তো কেসটা জানো, জানা কেসের জন্য কত, অর্ডার অফ 1, অর্থাৎ কনস্ট্যান্ট টাইম নেবে, কারণ তুমি জানো যে এটা এতটুকু টাইমই নেবে। ওকে, এই ক্ষেত্রে তোমার ওয়ার্স্ট কেস বেস্ট কেস সব সেম। ওকে, সো এই যে এইখানকার থেকে তুমি বুঝতে পারতেছো তোমার লুপটা কয়বার চলবে। সো এইটা যেহেতু নন, সো তুমি এখান থেকে বলে দিতে পারবা তোমার এটার কমপ্লেক্সিটি কত। ওকে, ক্লিয়ার। এটাই দেখানো ছিল এই পার্ট থেকে। এরপরে আমরা আরো কয়েকটা পার্টের পরে আমরা লগারিদমে আসবো। ওকে 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 এটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত বলো তো। আমরা এদিকে না যাই, আমরা হচ্ছে এই পার্টটা দেখি। ধরে নাও এইখান থেকে এই এতটুকু হচ্ছে তোমাদের কোড, এটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত। এন স্কোয়ার। যা দেখছো তা তা না, এগুলো এটারও কোশ্চেন ভাইয়া তোমাদের ভাইভাতে আসে, অর্ডার খেয়াল অফ করো। এন। ইয়েস, 1 অর্ডার অফ n, অর্ডার অফ n। এটা নেস্টেড লুপ না, এটা নেস্টেড লুপই, এই যে একটার সাথে একটা নেস্টেড লুপ, তা অর্ডার অফ n কিভাবে। নেস্টেড লুপ হলে বা এন স্কোয়ার কথা না, গুণ হয়ে। ওই তো কথা দেখেই তো হচ্ছে যে পারবা না, তাই না, সবকিছু ইনার লুপের মধ্যে ব্রেক আছে একটা। দেখো ও হ্যাঁ, বাহিরের লুপ যখন তুমি এক্সিকিউট করবা, বাহিরের লুপের ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত আসবে, অর্ডার অফ n। এটা নিয়ে কারো সন্দেহ নাই, 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত চলবে, সো অর্ডার অফ n কমপ্লেক্সিটি। ফাইন, প্রথমবার i এর মান যখন 1 হচ্ছে, ভালো কথা, j এর মান i এর মান 1 এর জন্য ভিতরে ঢুকলো, j এর মান 1 হলো, ভিতরে ঢুকলো, 1 ইজ স্মলার দ্যান n, ভিতরে ঢুকলো, প্রিন্টএফ কিছু একটা প্রিন্ট করলো, ব্রেক হয়ে গেল। ব্রেক হয়ে যাওয়া মানে কি, এই লুপটা কি আর n পর্যন্ত চলতেছে। দেখো তো এখানে ব্রেক একটা কিওয়ার্ড আছে, ঠিক আছে,
ব্রেক কিওয়ার্ডের কাজ হচ্ছে এটা পাওয়ার মাত্র ফর লুপ থেকে সে বের হয়ে আসবে, ঠিক আছে? অর্থাৎ তুমি i সমান 1 এর জন্য এই সেকেন্ড ফর লুপে ঢুকলা, যে সমান 1 মানের জন্য যখন তার ভিতরে ঢুকলা, ঢুকে একটা ব্রেক পাইছো। ব্রেক পাওয়া মানে এই লুপটা যে ইজ স্মলার ইকুয়াল n, এই লুপ এই কাজটাকে কি সে এক্সিকিউট করবে? মানে n পর্যন্ত কি সে চলবে, n টাইমস চলবে? না অ্যান্সার না হচ্ছে না। যেহেতু সে n টাইমস চলবে না, তাহলে কি করতেছে? সে যখন এখানে আসতেছে ব্রেক করতেছে, এখান থেকে বের হয়ে আসতেছে। অর্থাৎ ফর i সমান 1, i সমান 1 এর জন্য যে সমান 1 হলো এবং সাথে সাথে সে ব্রেক হয়ে গেল। ব্রেক হয়ে এই জায়গা থেকে এখানে কম্পাইলার আসলো, আবার i++ হয়ে গেল, i এর মান 2 হয়ে গেল। i এর মান 2 যখন j আবার ভিতরে আসলো, j ইকুয়াল 1, j ইজ স্মলার ইকুয়াল n, আবার সত্য ভিতরে ঢুকলো, এখানে এসে দেখলো আবার ব্রেক, তখন আবার এই লুপ থেকে বের হয়ে আবার বাইরের লুপে আসলো, ঠিক আছে? j ইকুয়াল 1 এর জন্য আবার ব্রেক, i ইকুয়াল 3, j ইজ ইকুয়াল টু 1, আবার ব্রেক হয়ে যাচ্ছে, তাই না? সো ভিতরেরটার কমপ্লেক্সিটি কত? ভিতরেরটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1, এবং তারা যেহেতু নেস্টেড লুপ, তাদেরকে গুণ করে দাও অর্ডার অফ 1 ইনটু অর্ডার অফ n, সো অ্যান্সার হচ্ছে অর্ডার অফ n। ক্লিয়ার এটা সবাই? জি ভাইয়া ক্লিয়ার। এই ধরনের লুপ হোলগুলো তোমাদের হচ্ছে এক্সামে দিয়ে থাকে, তোমাদের ভাইভাতে করা হয়ে থাকে। তাহলে ভাই যদি ব্রেক না থাকতো তাহলে n স্কোয়ারই হ্যাঁ, হইতো। ব্রেক না থাকলে অবশ্যই n স্কোয়ার, কারণ দেখো ব্রেক না থাকলে কেন n স্কোয়ার? এই যে বাইরেরটার জন্য অর্ডার অফ n, ভিতরেরটার জন্য কত? ভিতরেরটা যে সমান 1 ইনপুট পাচ্ছে, ভিতরে ঢুকতেছে, যে প্লাস প্লাস হচ্ছে, চলতেছে 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 চলতেছে, কেউ থামাচ্ছে না, কিন্তু আগের বার ব্রেক থামাই দিচ্ছিল, আর যখন ব্রেক থাকতেছে না তখন চলতেছে তো চলতেছে, চলতেছে তো চলতেছে, কেউ টার্মিনেট করার নাই। সো তখন ওইটার কমপ্লেক্সিটি হইতো অর্ডার অফ n, এবং তখন অর্ডার অফ n ইনটু অর্ডার অফ n, তখন অর্ডার অফ n স্কয়ার হইতো। আর যখন ব্রেক থাকতেছে, একবার করে ঘুরতেছে, থামাই দিচ্ছে, আবার বাইরের লুপ চলতেছে, আবার ঘুরতেছে, ভিতরে আসতেছে, ঘুরতেছে, আবার বাইরের লুপ চলতেছে, ঠিক আছে? সো দ্যাট এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। ক্লিয়ার এটা সবাই? জি ভাইয়া। ওকে, এরকম আরো দু একটা আছে, দেখবো আমরা। এটা একটা হইতে পারে আমাদের এক্সাম্পল, ঠিক আছে? যে এই এক্সাম্পলটা দেখো, খেয়াল করো, এটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত হবে? এটা ভাই n স্কোয়ার মনে হয়। ওকে, চলো দেখি স্কোয়ার নাকি n, কি দেখা যাক। সো বাইরের লুপের জন্য আমরা মেজার করি আগে নাকি? বাইরের লুপের জন্য আমাদের কত আসে দেখো, i সমান 1 থেকে শুরু হচ্ছে n/3 পর্যন্ত চলবে। n কি বলছি আমি অলওয়েজ ধরবো ইনফিনিটি, ইনফিনিটি/3 মানে কি ইনফিনিটি, তাই না? n সমান যদি ইনফিনিটি ধরো, তাহলে n/3 সমানও কি ইনফিনিটি। সো n আর n/3 দুইজনই সমান লেখা যায় না? বলো তো, জাস্ট সিম্পল অ্যান্সার। n সমান ইনফিনিটি, ইনফিনিটিকে যদি তুমি 3 দ্বারা ভাগ করো তাহলে তো ইনফিনিটি। সো আমরা n ও যা n/3 ও তা, n/1 কোটিও তা না। একবারে শুরুতে যে কথা বলছিলাম যে n ইনফিনিটি হইলে n এর সাথে যে অপারেশনই তুমি করো না কেন সবগুলো ইনফিনিটি। সো n ও যা, n+2 ও তা, n/3 ও তা, n × 1 কোটি ও তা, n × 2 কোটি ও তা, যা ইচ্ছা তাই। ওকে, n-20 লক্ষ ও তা, সেম। সো যেটাই করো না কেন এখানে n/3 ও থাকাও যা, n থাকাও তা। এইটাই যদি হয় তাহলে বাহিরেরটার কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ n, i সমান 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত চলতেছে, অর্ডার অফ n। ওকে, ভিতরেরটার কমপ্লেক্সিটি কত হবে? সেম জিনিস, সেম জিনিস, j ইজ স্মলার ইকুয়াল n, ঠিক আছে? j ইজ স্মলার ইকুয়াল n, j প্লাস ইকুয়াল 4। এটার ক্ষেত্রে তোমাদের দেখেছিলাম, এটার ক্ষেত্রে অর্ডার অফ n, ঠিক আছে? এটা কখন দেখছিলা মনে আছে? এই যে ছোট ছোট আগে শিখাইছি, ছোট ছোট শেখানোর পরে তোমাকে বড়টাতে নিয়ে আসছি, ঠিক আছে? তো দেখো তোমাদের কই জানি শিখালাম এটা, এই যে i+3, আর ওখানে কি ছিল j ইকুয়াল j+4। i+3 এর জন্য দেখাইছি না, i+2 এর জন্য দেখাইছি না, কত ছিল? n, i+2 থাকলে n/2, অর্ডার অফ n/2 কমপ্লেক্সিটি আসে। অর্ডার অফ n/2 মানে কি? অর্ডার অফ n, ঠিক আছে? আবার j+4 আছে মানে কি? j+4 থাকা মানে হচ্ছে n/4 কমপ্লেক্সিটি আসবে। অর্ডার অফ n/4 মানে কি? অর্ডার অফ n। ওকে, ফাইন। সো এটা যদি হয় তাহলে আবার এখানে ব্যাক করি, আমরা আবার এখানে ব্যাক করি। ওকে, এখানে না, আর নিচে। ওকে, সো এই ক্ষেত্রে আমরা কত আসতেছে? এই ক্ষেত্রে কমপ্লেক্সিটি আসতেছে অর্ডার অফ n/4। সো আমরা এখানে অর্ডার অফ n লিখতেই পারি। সো একটার ভিতরে একটা আছে, আর একটার সাথে এই দুইটা তুমি গুণ করে দাও, অর্ডার অফ n স্কয়ার। এটা ক্লিয়ার সবাই? এখানে যদি ব্রেক থাকতো প্রিন্টএফ এর পরে, এখানে ব্রেক থাকলে ওই যে এটার কমপ্লেক্সিটি তখন কত হয়ে যেত? অর্ডার অফ 1 হয়ে যেত না?
এটা কমপ্লেক্সিটি কত যেত, অর্ডার অফ 1। কারণ যখন তুমি একবার কন্ডিশন দেখো, ফর লুপের কাজ কি, ফর লুপের কাজ হচ্ছে সে লুপ চালাবে, ঠিক আছে, এবং এইগুলোর ক্ষেত্রে সে ধরে নিচ্ছে যে অনেকক্ষণ ধরে লুপ চালাবে। বাট যখন একবার সে হচ্ছে ভুলক্রমে কন্ডিশন সত্য করে ভিতরে ঢুকছে, ভিতরে ঢোকার সাথে সাথে তুমি তাকে ভেঙে দিচ্ছ, তাহলে সে কি অনন্তকাল বা অনেকক্ষণ ধরে চলতে পারতেছে না। সো এটার ক্ষেত্রে তখন ওই যে ফিক্সড একটা কমপ্লেক্সিটি আসতেছে, অর্ডার অফ 1। বুঝছি? জি ভাইয়া। ওকে, এরপরে যদি তুমি দেখো আমাদের হচ্ছে আইজেকে, সো এখন আমাদের অন্য একটা টাইপে শিফট করার সময় চলে আসছে, বাট শুরু করবো বই থেকে। ওকে, সো আমরা হচ্ছে এগুলোর ক্ষেত্রে একটা দেখি, এগুলোর ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি কত। দেখো, i ইকুয়াল 1, i is smaller equal x, i প্লাস প্লাস, এটার কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ এক্স, অর্ডার অফ x। এটার কমপ্লেক্সিটি কত হবে? এক্স স্কোয়ার, অর্ডার অফ x স্কোয়ার। দুইটাকে গুণ করো, এক্স কিউব, x কিউব। ওকে, সো যখন এখানে যেটা থাকবে সেটার এগেইনস্টে তোমার এখানে কমপ্লেক্সিটি মেজার হবে। এটাতে আসো, খুবই সিম্পল, এটা কেন লিখছিলাম আমি আল্লাহ জানে, ফর কে ইকুয়াল 1। আচ্ছা, দুইটা মিলেই একটা যেহেতু। আচ্ছা, তোমাদের একটা কনসেপ্ট দিয়ে রাখি, অনেকে এটাকে ভুল মনে করো যে ইফ a is greater than b, printf hello। আরেকটা, ফর integer I সমান 0, I is smaller than 10, I plus plus, printf hello। এই দুইটা কোডে কি কোনো ভুল আছে বলো? হুম, সিনট্যাক্সিক্যাল কোনো ইরর আছে? আরে পোলাপান কথা বলে না। ব্র্যাকেট যেহেতু দেন নাই তাহলে একই লাইনে হওয়ার কথা না, ইফ এর পরে প্রিন্ট। No, দেখো, ও না না, এটা এটা হবে যেহেতু এক লাইন আছে আমাদের yes, এই যে ইফ অথবা এলস অথবা এলসেফ অথবা ফর অথবা হোয়াইল, এইগুলার ক্ষেত্রে আমরা কখন ব্র্যাকেট দিই কখন ব্র্যাকেট দিই না, ব্র্যাকেট এখানে দিতে পারো, কোনো ভুল নাই, বাট না দিলেও ভুল নাই। কারণ হচ্ছে কম্পাইলারকে যখন তুমি ব্র্যাকেট ছাড়া লিখবা, ঠিক আছে, এরকম একটা ইফ কন্ডিশন লিখছো, কন্ডিশন লেখার পরে ধরে নাও এখানে ব্র্যাকেট দাও নাই, এখানে ধরে নাও তুমি আরেকটা লাইন লিখছো, প্রিন্টএফ ওয়ার্ল্ড। ওকে, কম্পাইলার যেটা করবে সে বাই ডিফল্ট, যদি তুমি এখানে ব্র্যাকেট না দাও, বাই ডিফল্ট সে এই কন্ডিশনের পরের এক লাইনকে ধরে নিবে, এই কন্ডিশন সত্য হলে তাকে এটা প্রিন্ট করতে হবে। ইভেন যদি তুমি এরকম মনে করো যে এটা সত্য হলে তোমার 2 লাইন প্রিন্ট করা লাগবে, এই কেসের ক্ষেত্রে যদি তুমি এভাবে লেখো ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, অ্যাকচুয়ালি যদি এটা সত্য হয় হয়ে যদি এখানে প্রিন্ট করতে আসে, তাহলে তবুও কিন্তু হ্যালো প্রিন্ট হবে। কারণ এক লাইন পর্যন্ত তুমি হচ্ছে ব্র্যাকেট ছাড়া কি করতে পারবে, অ্যালাউ করতে পারবে। যদি তোমার 2 লাইন বা মাল্টিপল লাইন, একের অধিক লাইন প্রিন্ট করতে হয়, তখন তোমাকে এখানে ব্র্যাকেট দেওয়া বাধ্যতামূলক। ওকে, বাট এরকম যদি হয় যে এই কন্ডিশন সত্য হলে শুধুমাত্র তুমি একটা লাইনকেই এক্সিকিউট করতে চাচ্ছ বা একটা স্টেটমেন্টকেই যদি এক্সিকিউট করতে চাও, তখন তুমি ব্র্যাকেট না দিলেও চলবে। সেম ফর ফর লুপ, ফর ইন্টিজার i সমান 0, i is smaller than 10, i প্লাস প্লাস, এটার আউটপুট কি আসবে, 10 বার হ্যালো আসবে। কারণ কি, কারণ হচ্ছে প্রথমবার হ্যালো, তারপরের বার হ্যালো। কারণ কি, এটা ফর লুপ, ফর লুপের একবারে ইমিডিয়েট পরে হচ্ছে প্রিন্টএফটা আছে, একবারে ইমিডিয়েট পরেই প্রিন্টএফ আছে। ওকে, তো এই ফর লুপ কয়টা হচ্ছে স্টেটমেন্টকে কাউন্ট করবে, একটা স্টেটমেন্টকে কাউন্ট করবে, সেটা হচ্ছে প্রিন্টএফ। ওকে, এখানে আরেকটা প্রিন্টএফ দিলে কিন্তু ধরে নিচ্ছি এখানে আমি ওয়ার্ল্ড দিচ্ছি, তাহলে আমাদের এই কোডটাকে যদি আমি কম্পাইলারে রান করি, আমার এখানে 10 বার হ্যালো আসবে, তারপরে একবার ওয়ার্ল্ড আসবে। 10 বার হ্যালো প্রিন্ট করার পরে কম্পাইলার যখন এই ফর লুপ থেকে বের হয়ে আসবে, বের হয়ে এসে তখন সে এখানে ওয়ার্ল্ড প্রিন্ট করবে। ক্লিয়ার সবাই? এটা হ্যাঁ ভাইয়া। ওকে, সো এই ক্ষেত্রে এগুলো কিন্তু ভুল না। ওকে, সো এই যে এই ক্ষেত্রে অর্ডার অফ এক্স কিউব পাইছো, আর এই ক্ষেত্রে কত আসতেছে, এই ক্ষেত্রে আমাদের আসতেছে হচ্ছে অর্ডার অফ এক্স। কমপ্লেক্সিটি কত, দুইটার যোগফল, অর্ডার অফ এক্স কিউব। ওকে, সো দিস ইজ দ্য অ্যান্সার। ফাইন। ওই তিনটা যদি লুপে থাকতো তাহলে কি এক্স টু দি পাওয়ার 4 হইতো? হ্যাঁ, এটা যদি আরেকটা নেস্টেড লুপের ভিতরে থাকতো তখন এক্স টু দি পাওয়ার 4 হইতো। নেস্টেড থাকা মানে গুণ, আর সিকোয়েন্সিয়ালি থাকা মানে কি, যোগ। ওকে,
এরপরে তোমাদের হচ্ছে এটা দেখাই, এটার ক্ষেত্রে কি আসবে, ফর i ইকুয়াল 1। দেখো একবারে শুরুর দিকে একটা কনসেপ্ট দেখেছিলাম না, যে আমাদের অলওয়েজ কি চিন্তা করতে হবে, এই কন্ডিশনটাকে কিভাবে ব্রেক করবে কম্পাইলার সেটা চিন্তা করবা। এখানে লেখা আছে কি এই লুপটা চলবে কতক্ষণ, এই লুপটা চলবে হচ্ছে যতক্ষণ i স্কোয়ার ইজ স্মলার ইকুয়াল n হবে ততক্ষণ। ওকে, কতক্ষণ এটা চলবে, যতক্ষণ i স্কোয়ার ইজ স্মলার ইকুয়াল n ততক্ষণ। এখন তোমার কাজ হচ্ছে এই পাশে যে টার্মটা থাকবে এটাকে কি করে একবারে ফ্রি করে রাখা, i স্কোয়ার টি স্কোয়ার কিছু রাখা যাবে না। ওকে, তো তোমাকে কি করতে হবে, উভয় সাইডে যদি তুমি ধরে নাও এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার এই লুপটা চলার কন্ডিশন, এই লুপ চলার কন্ডিশন এটাই, যেটা লেখা আছে সেটাই। এই লুপ ব্রেক হয়ে যাওয়ার কন্ডিশন কি, এই লুপ ব্রেক হয়ে যাওয়ার কন্ডিশন হচ্ছে i স্কোয়ারের মান যখনই n থেকে বড় হবে তখন আমার এই লুপটা ব্রেক হয়ে যাবে। i স্কোয়ারের মান যদি n থেকে বড় হয়ে যায় তখন আমার লুপটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। এইটাই যদি হয়, এবং আমি মাত্র যেটা বললাম তোমার অলওয়েজ কাজ হচ্ছে এই পাশকে ক্লিয়ার রাখা, সো দ্যাট তুমি উভয় সাইডে রুট করে দাও, তার মানে এখানে তোমার এরকম একটা আসতেছে রুট n। তাহলে এই পাশে যখন দুই পাশে যখন এই পাশে যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে তখন এই পাশে যে মানটা আসতেছে এটা হচ্ছে তোমার কমপ্লেক্সিটি, অর্থাৎ অর্ডার অফ রুট n। এই কোডের কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ রুট n। ক্লিয়ার সবাই? তুমি উপরে যে কয়টা কোড করছো সবগুলোকে এইভাবে তুমি করতে পারো। ওকে, সো এটা একটা স্পেসিফিক টাইপ, যে i স্কোয়ার ইজ স্মলার ইকুয়াল n থাকলে এরকম কাজ হয়। যদি এরকম থাকতো i কিউব স্মলার ইকুয়াল n, তখন তুমি কি করতা, সেম কাজ, নাথিং এলস। তোমাকে প্রথমে এটাকে কি করতে হবে, রিভার্ট করে নিতে হবে, যে i কিউব এর মান যখন n থেকে বড় হবে তখন লুপটা ভেঙে যাবে। এখন তুমি এটার উপর কাজ করো, i থাকলে কি হবে, তাই না, তাই তো? সো এটাই, নাথিং এলস। হ্যাঁ সো এটা হচ্ছে তখন তোমার কমপ্লেক্সিটি। ওকে, সো এইভাবে তোমরা কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে পারবে এগুলোর ক্ষেত্রে। এগুলা তো দেখালাম। সো এখানে আরেকটা টেবিল আছে, এই টেবিলটা দেখো, যে ট্রু ফলসের রুল অফ সামসে কি হয় দেখো, এইটা এই যে দেখো কি হয়, অর্ডার অফ এফ আর অর্ডার অফ জি এর মধ্যে যেটা ম্যাক্স, ঠিক আছে, এরকম যদি থাকতো অর্ডার অফ 2n প্লাস n স্কোয়ার, কি করতা, যেটা ম্যাক্স সেটা হচ্ছে তোমার কি কমপ্লেক্সিটি। ওকে, এটাই লেখা আছে। রুল অফ প্রোডাক্ট, রুল অফ প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, দুইটা যদি হচ্ছে কি আকারে থাকে, গুণ আকারে থাকে, ওই যে নেস্টেড আকারে থাকে, তখন আমরা কি করি, অর্ডার অফ এফ আর অর্ডার অফ জি কে গুণ করে দিই, এটা আমরা ট্রু বলতেছি। ওকে, সো এটা আমি প্রোভাইড করে দিব, দেখে নিবা। ফাইন, এটা আমরা পরে দেখতেছি। আমাদের এইখানে আরো কয়েকটা কেস আছে, এই কেসগুলো আমাদের একটু দেখতে হবে, এই কেসগুলো অ্যানালাইসিস করলে মোটামুটি আমরা একটা ভালো আইডিয়া পাবো যে আমাদের এখানে মানে মোটামুটি তোমরা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে যে কি কি কেস আসতে পারে। ওকে, সো আমি যদি তোমাকে এখন বলি, মানে এরকম কিছু হচ্ছে রিলস তোমরা হয়তো দেখে থাকবা, যে ওই যে ক্লাসে একজন পড়াচ্ছে মাস্টার, ছোট ছোট বাচ্চা পড়তেছে, একজনকে বলছে 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে কত হবে বের করার জন্য, ওই অল্প একটু সময় নিয়ে বের করে দিছে। এই রিলসটা দেখছো না তোমরা? হ্যাঁ, বলবেন দেখে না রে। তো দেখো আমি যেটা বললাম সেটা হচ্ছে সসীম ধারার যোগফলের সূত্র, ঠিক আছে, অর্থাৎ 1 থেকে যদি তুমি 100 পর্যন্ত যোগ করো বা কে পর্যন্ত যদি যোগ করো তাহলে তোমার যোগফল কত আসবে। 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে বা কে পর্যন্ত যোগ করলে তোমার এই ক্ষেত্রে সসীম ধারার যে যোগফল সেটার সূত্র হচ্ছে কে ইন্টু কে প্লাস 1/2। ওকে, এখন কে এর মান যদি 100, অর্থাৎ তুমি যদি 1 থেকে 100 যোগ করতে চাও, তার মানে কে এর জায়গায় 100 বসাও, এখানে 100 বসাও, ক্যালকুলেট করে যে মান আসবে সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। ওকে, এটা সবসময় মনে রাখবা, এটা অলওয়েজ তোমাকে ইন্টারভিউয়ারদের ওয়ান অফ দ্য মোস্ট কমন একটা হচ্ছে এটা, ঠিক আছে। ধারা থেকে, ধারার আরো যে কয়টা সূত্র আছে একটু মেমোরাইজ করার নাই, জাস্ট লজিকগুলো বুঝো, মনে রাখার চেষ্টা করো, হয়ে যাবে। ওকে, সো সসীম ধারার নাম্বারগুলোর যোগফল যোগ করার নিয়ম হচ্ছে এটা। এখানে এখন আমরা আসি, কেন আমরা এটা দেখলাম। সো লেটস সে আমাদের এখানে সর্বপ্রথম আই এর মান কত আছে, আমাদের এই লুপ অনুযায়ী আমাদের এখানে আই এর মান আছে হচ্ছে আই ইকুয়াল 1। ভালো কথা, আই ইকুয়াল 1 হলো। এখন এইখানে কি কন্ডিশনে কোনো আই আছে, এই যে আই ইকুয়াল 1 এবং আই কে যে আমি বাড়াচ্ছি, এখানে কি কোনো আই আছে আমার কন্ডিশনে, আই কে বাড়াই কি আমার এখানে প্রভাব ফেলবে, না ফেলবে, বাট ভিতরে থেকে, ঠিক আছে। সো আমরা এখানে ধরে নিচ্ছি p ইকুয়ালস 0 এবং n এর মান ধরে নিচ্ছি কি, n এর মান অলওয়েজ আমরা কি ধরে নিই, হাই ধরে নিই। p এর মান আমরা এখানে বলে দিয়েছি p এর মান 0, 0 ইজ স্মলার দ্যান ওই যে হাই ভ্যালু, ঠিক আছে। সো এটা ট্রু, আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে আমরা লিখছি p ইকুয়াল p প্লাস i। ওকে, p
পি ইকুয়াল পি প্লাস আই। পি এর মান কত ছিল ভাইয়া? দেখো তো, আই ইকুয়াল যখন আমরা এখানে একটা কাজ করি, আই এর জন্য একটা লিখি, পি এর জন্য একটা লিখি। আই এর মান যখন 1, তখন আমরা এই কন্ডিশন ট্রু করে ভিতরে ঢুকলাম, ঢুকে আমরা দেখতেছি পি ইকুয়াল পি প্লাস আই। ওকে, পি ইকুয়াল পি প্লাস আই মানে কি? পি এর মান কত? পি এর মান 0, তাই না? পি এর মান 0। আর আই এর মান কত? আই এর মান এই যে এখান থেকে 1 নিয়ে বের হইছো, তার মানে 1। ফাইন, এইখান থেকে তুমি কি করলো? এখান থেকে বের হয়ে আবার এখানে আসলে আই প্লাস প্লাস হয়ে গেল, আই এর মান কত হয়ে গেল? 2 হয়ে গেল। আই এর মান যখন 2, তখন কন্ডিশন চেক করলা, কন্ডিশনে যে যদিও আই এর প্রভাব নেই, কন্ডিশন আবার ট্রু হবে, ভিতরে ঢুকবা, ঢুকে দেখলা যে পি এর মান হচ্ছে যে কি 0 প্লাস 1 আগে ছিল, এখন হচ্ছে পি এর মান কত লাস্ট, এখান থেকে পি এর মান কত পাইছিল? 0 প্লাস 1 মানে কত? 1। তার মানে এখানে পাওয়া হচ্ছে 1 প্লাস কত? আই। আই এর মান কত? এই যে 2 হয়ে গেছে। ফাইন, আবার লুপটা ঘুরবে 3 নাম্বার, তখন আই এর মান কি হয়ে যাবে? 2 থেকে 3 হয়ে যাবে, এবং এই যে যোগফল, যোগফলের মান কত? 3। তার মানে পি এর মান 3 হয়ে আছে। সো 3 নাম্বার যখন এখানে ঢুকবা, তখন আই এর মান 3 এর জন্য পি এর মান কত পাবো? দেখো তো, 3 এর জন্য কন্ডিশন এখানে কি ট্রু নাকি ফলস? এগেইন ট্রু হবে। ভিতরে ঢুকলা, ঢুকে তোমার এখানে মান কত আসবে বলো? মান আসবে হচ্ছে পি এর মান কত লাস্ট? পি এর লাস্ট মান 3, 3 প্লাস আমাদের এখানে কত? এখানে আয়ের মান কত? আয়ের মান 3, অর্থাৎ 6। অর্থাৎ এইখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হলো এই যে 3, এই 3কে তুমি এই 1 প্লাস 2 দ্বারা রিপ্লেস করে দিতে পারো না? 3কে 1 প্লাস 2, এখানে 4 এর জন্য যখন করবা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 চলে আসবে। 5 এর জন্য যখন করবা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 চলে আসবে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এই যে কন্ডিশনটা আছে না, এই কন্ডিশনটাকে এখন আমরা একটু ব্রেকডাউন করি। p is smaller equal n হলে এই কন্ডিশনটা আমাদের এই লুপটা চলবে। লুপটা চলবে না কখন? যখন p এর মান n থেকে বড় হবে। ঠিক আছে, p এর মান যখন n থেকে বড় হবে। সো আমরা ধরে নিচ্ছি এমন একটা সময় আসবে যে সময় i এর মান k হলে আমাদের p এর মানটা তখন কত হবে ভাই? i এর মান যদি k হয়, i এর মান 5 হলে 1 2 3 4 5 পর্যন্ত আমরা লিখছি। i এর মান যদি k হয়, তখন আমরা কি লিখবো? i প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে করে করে আপ টু k পর্যন্ত আমরা লিখবো। ওকে, সো এইটা, সো এই k এর মান যদি এইটা হয়, এইটার সমান আমরা মাত্র কি দেখে আসলাম একটু উপরে? সসীম ধারার যোগফল না এটা? এই যে k ইন্টু k প্লাস 1/2, এই যে এটা। সো এখানেও সেম জিনিসটা বসবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস k পর্যন্ত যদি আমি যোগ করি, তাহলে আমার সূত্রটা হচ্ছে k ইন্টু k প্লাস 1/2। এবং আমি এখানে বললাম p যখন n থেকে বড় হবে তখন এই কাজটা হবে, এবং আমরা বললাম i এর মান যখন k হবে, p এর মান তখন এইটা হবে। সো p এর মান যখন এইটা হবে, তখন আমরা ধরে নিচ্ছি আমার এই কন্ডিশনটা ব্রেক হবে। p এর মানটা এখানে বসায় দাও, k ইন্টু k প্লাস 1/2 ইজ গ্রেটার দেন n, তাই না? এখানে বসাও, k ইন্টু k কত? k স্কোয়ার প্লাস k বাই 2 ইজ গ্রেটার দেন n। এখান থেকে তোমার এই হাবি জাবি তুমি ফেলে দাও, কে স্কোয়ার প্লাস কে বাই 2, এগুলো তোমার কিছুই নেওয়ার দরকার নেই, কেউ যাবে না। এখান থেকে সর্বোচ্চ পদকে নিয়ে তুমি শুধুমাত্র ডিল করো, কে স্কোয়ার ইজ গ্রেটার দেন এন। আমি কি বলছি? এই পাশ অলওয়েজ ক্লিয়ার রাখতে হবে। সো কে ইজ গ্রেটার দেন রুট এন, দুই সাইডে রুট করে দাও, রুট স্কোয়ার কেটে যাবে, এই সাইডে রুট চলে আসবে রুট এন। তাহলে আমাদের এই যে কোড, এই কোডের কমপ্লেক্সিটি কত? এই কোডের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ রুট এন। এটা কি সবাই বুঝছি কিভাবে আসলো? স্টেপ বাই স্টেপ সিমুলেশন। কারো সমস্যা আছে এখানে? থাকলে জানো। না ভাই, এটা বুঝতে পারছি, বাট এটার তো আমরা সূত্র জানতাম, যেটার ধরেন আমরা যদি সূত্র না জানি তখন। ওই ধরনের আসার পসিবিলিটিস কম, ঠিক আছে? সূত্র জানবা এরকমই আসবে। সূত্র না জানলেও যে তোমাকে প্যাটার্ন খুঁজে বের করতে হবে এভাবে, ঠিক আছে? যে এই ইনপুটের জন্য এইটা কি আসতেছে, সর্বপ্রথম কাজ কি তোমার? সর্বপ্রথম কাজ হচ্ছে এই জায়গাতে খেয়াল করা যে কখন আমার লুপটা ব্রেক হচ্ছে, এটা বের করা। তুমি দেখলা পি এর মান যদি এন থেকে বড় হয় তখন লুপটা ব্রেক হচ্ছে, এবং পি এর মান ডিপেন্ড করতেছে কার উপরে? দেখো তো, পি এর মান ডিপেন্ড করতেছে আই এর উপরে। কারণ আই এর কোন মানের জন্য আমার পি এর মানটা কি হচ্ছে? বাড়তেছে, মানে আই আর পি এর মধ্যে তখন তুমি সম্পর্ক বের করলা। আয়ের মান 1 হলে কি হচ্ছে, 2 হলে কি হচ্ছে, 3 হলে কি হচ্ছে, এভাবে করে করে একটা প্যাটার্ন ডেভেলপ করলা। প্যাটার্ন ডেভেলপ করতে করতে তুমি হচ্ছে যে কয়েকটা প্যাটার্ন দেখলে বুঝবা যে এখান থেকে কি সূত্র ডিরাইভ করা যাচ্ছে। এখান থেকে কি 2n প্লাস 3 করলে আমাদের হচ্ছে, 3/2 করলে হচ্ছে, নাকি 3n মাইনাস 4/2 করলে হচ্ছে, ঠিক আছে? এরকম একটা প্যাটার্ন ডেভেলপ করলা। তারপর ওই প্যাটার্নে কে এর মান বসাই দিয়ে একটা চান্স তৈরি হলো, সেখান থেকে এটা বের করলাম। এই ধরনের প্রবলেমের আমি আরো কয়েকটা ভিডিও আমি তোমাদের পরবর্তীতে ভিডিও আকারে দিয়ে দিব।
ওকে, এটা নিয়ে কেউ আপাতত চিন্তা করো না, রাইট নাও এতটুকু হচ্ছে মাথায় রাখো। বুঝছি এটা সবাই মোটামুটি? ওকে, হ্যাঁ ভাইয়া। এখন যদি আমরা এটা বুঝি, আমাদের মোস্ট কমন যে টাইপ, সে কমন টাইপের 3টা টাইপ আমরা শেষ করছি। এটা হচ্ছে আমাদের সেই 4 নাম্বার টাইপ। এটা করলে তোমরা কমপ্লেক্সিটি মোটামুটি ইউনিভার্সিটি লেভেলের গুলো সলভ করতে পারবা, ঠিক আছে। i×2 আর একটা হচ্ছে i/2, ঠিক আছে। অর্থাৎ তোমার আমরা কি কি শেষ করলাম, আমরা হচ্ছে আরেকটা শেষ করছি না, এরকম ছিল ফর i = 1, i is smaller than n, i+2, i = i+2। এগুলোর ক্ষেত্রে কি ছিল, i = i+2 মানে কি, অর্ডার অফ n/2, তাই না, অর্ডার অফ n/2 এগুলা ছিল। i = i+4 হলে n/4 এগুলা ছিল যখন আমাদের i+2 থাকতো বা 4 থাকতো। আর i×2 থাকলে তখন কি হচ্ছে, বা i/2 থাকলে তখন কি হচ্ছে, এটা আমাদের এখন দেখতে হবে। ওকে ফাইন, সো এটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো দেখো এগেইন তুমি ম্যাপ করার চেষ্টা করো যে তোমার এই কন্ডিশনটা ভাঙবে কখন। i is smaller than n এর জন্য এই লুপটা চলবে, ওকে, i is smaller than n এর জন্য এই লুপটা চলবে, বাট এই লুপটা ভাঙবে কখন, এই লুপটা ভাঙবে যদি কখনো i এর মান n থেকে বড় হয়ে যায় তখন, ওকে। i এর মান n থেকে বড় হয়ে গেলে এই লুপটা ভেঙে যাবে। এখন তুমি এই ম্যাপিং এ আসো, i এর মানের দিকে আসো, ওকে। সো সর্বপ্রথম i এর মান কত ছিল, দেখো i এর মান প্রথম আইটারেশনে, ফার্স্ট আইটারেশনে i এর মান কত ছিল, i এর মান ছিল হচ্ছে 1, এই যে i এর মান 1, ভিতরে ঢুকলো, ভিতরে ঢোকার পর এখানে আসলো, i এর মান কত হয়ে গেল, 2 হয়ে গেল, এই যে 1 × 2 হয়ে গেল। আবার এখানে চেক করলো 2 is smaller than n, হ্যাঁ, আবার বসলো, ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে কাজ করলো, আবার এখানে আসলো, সেকেন্ড আইটারেশনে 2 হয়েছিল, থার্ড আইটারেশনে তাহলে কত হবে, থার্ড আইটারেশনে i এর মান 3 হয়ে যাবে, 3 কোনো কত হয়ে যাবে বলো তো, সরি দাঁড়াও 1 মিনিট, i×2 তারপরে 2 কোনো 4, তাই না, i এর মান 2 ছিল, 2 × 2 হচ্ছে 4 হয়ে যাবে। এরপর ফোর্থ আইটারেশনে কত হবে, i এর মান আগে কত ছিল, এই যে আবার ঘুরবে যখন ফোর্থ আইটারেশনে i এর মান 4 ছিল, 4 × 2 কত হয়ে যাবে, 4 × 2 হয়ে যাবে হচ্ছে 8। আবার ঘুরবে, ঘুরে i এর মান কত হয়ে যাবে, ফিফথ আইটারেশনে i এর মান কত হয়ে যাবে, ফিফথ আইটারেশনে i এর মান হয়ে যাবে হচ্ছে 8 এর পরে হচ্ছে 8 কোনো 16, ঠিক আছে। অর্থাৎ 1 ছিল, 1 এর সাথে যে 2 গুণ হয়ে i এর মান 2 হলো, আবার 2 এর সাথে 2 গুণ হয়ে i এর মান 4 হলো, i এর মান 4 থাকা অবস্থায় 2 গুণ হয়ে 8 হলো, i এর মান 8 থাকা অবস্থায় 2 গুণ হয়ে 16 হলো। সো এগুলোকে তুমি এইভাবে লিখতে পারো, 2^0, 2^1। দেখো এই যে একটু আগে যে সাকিব বললা যে প্যাটার্ন কিভাবে পাবা, সো এই জায়গা থেকে তুমি প্যাটার্ন পাচ্ছ যে এখানে প্যাটার্ন কি ফলো করতেছে, 2^2, তারপর 2^3, তারপর হচ্ছে 2^, কত 4, ঠিক আছে। সো খেয়াল করতেছো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে যে তোমার এভাবে করে করে যদি তুমি কে আইটারেশন পর্যন্ত যাইতে পারো, কে আইটারেশনে গেলে তোমার এই যে i এর মান এটা কত হয়ে যাবে, 2^, সরি এটা হচ্ছে আমাদের 2^0, 2k-1, বা এরকম তুমি 2k-1 না দিলেও কোনো সমস্যা নেই, বা ধরে নাও 2k-1, ওকে। সো এইটা তুমি লিখলা। এখন কিসের জন্য এটা হচ্ছে, যখন তোমার সরি এখানে হচ্ছে, হ্যাঁ, একটা ইটারেশনে গেলে যখন হচ্ছে কে i এর যে কোনো একটা মান, সেই মানের জন্য এটা চলে আসলো, ঠিক আছে। i এর কোন মানের জন্য এটা আসছে, i এর হচ্ছে ধরে নিচ্ছি k-তম মানের জন্য এটা আসছে। সো তোমার কাজ হবে তখন জাস্ট এইটাকে এইখানে বসাই দেওয়া, এখানে এখানে এটা বসাই দাও, এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে 2^, সরি 2k-1 is greater than n, ফাইন। এখন উভয় সাইডে তুমি লক করে দাও, উভয় সাইডে লক করে দিলে তোমার হচ্ছে যে মাইনাস টাইনাস এগুলো রাখার দরকার নেই, জাস্ট কে পাওয়ারটা রাখো হিসাবের সুবিধার্থে, জাস্ট 2^k দুই সাইডে লক করে দিলে log n চলে আসবে এদিকে, log n, আর এই সাইডে আসবে হচ্ছে এই সাইড থেকে 2, log 2 বেস n, আর এই সাইডে আসবে হচ্ছে k। সো দেখো তোমার এখানে কি হচ্ছে, আলটিমেটলি তুমি এখানে এই যে কেটাকে তুমি কি করে দিচ্ছ, কেটাকে তুমি ফ্রি করে দিচ্ছ, আগের সবগুলোর মতো k² থাকলে তুমি কি করতা, ওই সাইডে রুট করে দিতা, বাট এই ক্ষেত্রে তুমি সেম কাজটাই করতেছো। কিসের কারণে, 2 এর কারণে, একটু পরে আমরা 3 এর কারণে দেখব। সো তখন এইটাই হচ্ছে তোমার টাইম কমপ্লেক্সিটি। সো এই ধরনের যেসব প্যাটার্ন দেখবা না, যে দেখো আহামরি কঠিন কিন্তু না, জাস্ট প্যাটার্নগুলো মনে রাখো যে মানে আপডেট যে পার্টটা হচ্ছে, আপডেটের পার্টের 2টা কেস থাকতে পারে, ঠিক আছে, 2টা না 4টা কেস আছে। একটা হচ্ছে যদি এরকম হয় i = i×2, তখন আমাদের কমপ্লেক্সিটি হবে হচ্ছে, মানে ওই স্পেসিফিক পার্টের কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ log n, log 2 বেস n, ঠিক আছে। যদি 2 থাকে 2 বেস n, যদি এরকম থাকতো যে i = i×3,
তখন আমাদের এটার কমপ্লেক্সিটি হইতো অর্ডার অফ লগ 3 বেজ n। যদি এরকম থাকতো সেম জিনিসটাই I ইকুয়াল I ইন্টু 12, কমপ্লেক্সিটি হইতো আমাদের অর্ডার অফ লগ 12 বেজ n। ওকে, সো সেম প্যাটার্নের। এটা কিসে গেল জন্য গেল, গুণের জন্য গেল। ভাগের জন্য সেম, গুণ এবং ভাগের জন্য সেম, গুণ এবং ভাগের জন্য এটা কি সেম। গুণ এবং ভাগের জন্য যেমন হচ্ছে এরকম যদি থাকতো I ইকুয়াল I ভাগ 2, কমপ্লেক্সিটি হইতো হচ্ছে অর্ডার অফ লগ 2 বেজ n। যদি এরকম থাকতো যে I ইকুয়াল I ভাগ 4, কমপ্লেক্সিটি হইতো অর্ডার অফ লগ 4 বেজ n। ওকে, এটা গেল কি গুণ এবং ভাগের জন্য। এইখানে যেটা থাকতেছে এইটার সাথে এটা কি করতেছে, ভ্যারি করতেছে, এটার সাথে এটা ভ্যারি করতেছে, এটার সাথে এটা ভ্যারি করতেছে। গুণ এবং ভাগের জন্য কেসটা তোমরা জানো, আপডেট পার্ট যদি এরকম থাকে তাহলে কি করতে হবে। যদি যোগ এবং বিয়োগের জন্য থাকে I ইকুয়াল I প্লাস 2, তখন কি হবে, I ইকুয়াল I প্লাস 2 থাকলে অর্ডার অফ n, I ইকুয়াল I মাইনাস 2 থাকলে অর্ডার অফ n। ওকে, সো তিনটা কেস মনে রাখতে পারলে তোমার হচ্ছে মোটামুটি শেষ। ওকে, সো আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। এরপরে যদি আমরা এইখানে যাই, সেম জিনিস যে I/2 এর জন্য কি হবে, এটাও সেম জিনিস। I/2 এর জন্য তুমি অর্ডার অফ লগ এনটা পেয়ে যাবে। ওকে, অর্ডার অফ লগ এনটা পেয়ে যাবে। ফাইন, এখন আমাদের মোটামুটি সামারিতে চলে আসছি আমরা। সামারিতে যাওয়ার আগে আমরা হচ্ছে ওই যে একটাকে বাদ দিয়ে আসছিলাম না, একটা বাচ্চাকে দেখতে আসি। সো আমরা এই বাচ্চাকে বাদ দিয়ে গেছিলাম। এইটার কমপ্লেক্সিটি কত হবে, এইটার কমপ্লেক্সিটি কত হবে এখন বলো, কোন প্যাটার্নে যাচ্ছে। I স্টার ইকুয়াল টু, I স্টার ইকুয়াল টু মানে কি, I ইকুয়াল I স্টার 2, একটু আগে শিখলা অর্ডার অফ লগ 2 n। লগ 2 বেজ n। এখন কি করতে হবে, তার কি নেস্টেড আকারে আছে না, তার সিকোয়েন্সিয়ালি আছে, একটার পরে একটা আছে। সো দুইটা যোগ করে ম্যাক্সিমাম যেটা সেইটা। ওকে, ম্যাক্সিমাম যেটা সেইটা গেল, একটা কেস গেল। যদি এটা নেস্টেড আকারে থাকতো তখন কি লিখতে, মানে এই ফর লুপের ভিতরে যদি এই ফর লুপ থাকতো, একটার অর্ডার অফ n আসছে আর একটা লগ 2 বেজ n আসছে, তখন কি লিখতে, অর্ডার অফ n লগ 2 বেজ n। ওকে, ক্লিয়ার, গুড। এরপরে আমাদের হচ্ছে এইটার ক্ষেত্রে দেখো, এটা আমি করে দিব না তোমাদের, এটা কাজ। এটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত আসবে, সবচেয়ে বাইরেরটার জন্য কমপ্লেক্সিটি কত, n, অর্ডার অফ n, ঠিক আছে, অর্ডার অফ n। তার ভিতরের যেটার জন্য কমপ্লেক্সিটি কত, তার ভিতরেরটার জন্য কমপ্লেক্সিটি কত, k ইকুয়াল k স্টার ইকুয়াল টু, এটার জন্য কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ লগ লগ 2 2 বেজ n। সবগুলাকে গুণ করে দাও, অর্ডার অফ n ইন্টু n ইন্টু লগ 2 বেজ n, অর্ডার অফ n স্কোয়ার লগ 2n। বুঝছো এইটা, ছোট ছোট বালিকোনা কিভাবে হচ্ছে এগুলা বড় বড় প্রবলেম সলভ করে। জি ভাইয়া। ক্লিয়ার সবাই, গুড। জি ভাইয়া। আমি জানি সবাই ক্লিয়ার না। ওকে, এখন হচ্ছে আমরা সামারি করতে পারবো। তোমরা এখন এই শীটটা দেখলে এখন তোমরা যে কোনো ধরনের কমপ্লেক্সিটি হচ্ছে মোটামুটি অ্যানালাইসিস করতে পারবা, এক্সেপ্ট অর্ডার অফ n ফ্যাক্টোরিয়াল আর অর্ডার অফ 2 টু দি পাওয়ার n। এই দুইটা তোমাদের আসে না, তো আমি এই দুইটার ভিডিও করে দিব, কারণ এই দুইটা বুঝাইতে গেলে তোমাদের এখন ফ্যাক্টোরিয়াল পড়াইতে হবে, রিকারশন পড়াইতে হবে, যেটা এনার্জি আপাতত আমার নাই। সো রিকারশন সহ আমি একটা ভিডিও দিয়ে দিব যে কিভাবে অর্ডার অফ 2 টু দি পাওয়ার n আর n ফ্যাক্টোরিয়াল করতে হয় সেটার। ওকে, আপাতত এটার প্যারা নিও না কেউ, ফাইন। ভাই আজকে এখন ছুটি দিবেন কখন? ছুটি লাগবে রে ভাই, একটু পরও দিয়ে দেবো, এখনই ছুটি দিয়ে দিব। সো এটা হচ্ছে তোমাদের হচ্ছে যে পেইড ব্যাচের লাস্ট, পেইড না বুট ক্যাম্পের ফ্রি লাস্ট ক্লাস। এরপরে পেইড ব্যাচের ক্লাস শুরু হবে, একটু পড়ে নাও, সমস্যা কি, ভিডিও তো ইউটিউবে যাবে তো, সো একটু ভালো করে পড়াই। আপনি কি সব লাইভে নেবেন ক্লাস? আমি আলটিমেটলি হচ্ছে শুধুমাত্র কমপ্লেক্সিটি নিচ্ছি, তোমাদের রাত ভাই হচ্ছে বাকিগুলো নিচ্ছে। সো ওইরকম নেসেসারি হইলে বা এরকম টেকনিক্যাল কিছু আসলে তখন আমি হয়তো হ্যান্ডেল করবো। সো এই জায়গা থেকে তুমি যদি এই যে এইখানে যেগুলো দিছি না, এখন এগুলো যদি তুমি পারো তাহলে দেখবা সবগুলো পেরে যাচ্ছ। এখন দেখো, ফর i ইকুয়াল 0, i ইজ স্মলার দেন n, হ্যাঁ খেয়াল করো, i ইজ স্মলার দেন n, এরপর কি আছে i প্লাস প্লাস। এই ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ কত বলো, অর্ডার অফ n।
i equal 0, i is smaller than n, i equal i plus 2, কি আছে i equal i plus 2 আছে, i plus 2 থাকলে অর্ডার অফ কি হয় n by 2, তার মানে কি অর্ডার অফ n। i মাইনাস মাইনাস i equal n আছে, i মাইনাস মাইনাস এই ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত, i equal n আছে এবং মাইনাস মাইনাস হচ্ছে কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। i equal 1, i is smaller than n by 2, আমি কি বলছিলাম n equal ইনফিনিটি হইলে ইনফিনিটিকে তুমি 2 দ্বারা ভাগ করলো সেটা ইনফিনিটি, সো এটাকে আমরা n ধরতেই পারি, সো n by 2 ও যা n ও তা, সেই ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত অর্ডার অফ n। i is equal to 1, i is smaller than n, i equal i into 2 একটু আগে শিখেছি, অর্ডার অফ কত log 2 লগ base n। এরপর কি আছে অর্ডার অফ log 3 base n, অর্ডার অফ কি ভাগ থাকলে কি ভাগ এবং গুণ থাকলে সেম, কত ভাগ আছে 2, log 2 base n। i equal n by 2, n by 2 থাকাও যা এখানে n থাকাও তা, ঠিক আছে, এবং i is smaller equal n এই ক্ষেত্রেও সেম, এই ক্ষেত্রে এটা একটু মনে রাখো, আপাতত এক্সপ্লেন করতেছি না, এটা অর্ডার অফ n ই আসবে। এই ক্ষেত্রে আমাদের কত j equal 1, j plus n by 2 is smaller equal n, এটার কমপ্লেক্সিটি কত বলো অর্ডার অফ n। অর্ডার অফ n। সো এই হচ্ছে আমাদের টোটাল সামারি, তুমি ড্যাফোডিলের যে কয়টা কোশ্চেন দেখবা সবগুলাতে এই কয়টা যদি তুমি ব্লকস মনে রাখতে পারো তাহলে তুমি ইজিলি সবগুলো অ্যান্সার করতে পারবে। এই কয়টা ব্লকসকে মনে রাখার মতো কিছু বলো, এমন কোনো জিনিস আছে এখানে মুখস্থ করার যেটা আমি মুখস্থ করতে বলছি? সবকিছু লজিক্যাল না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এরপরেও হচ্ছে তোমরা যারা আছো তাদেরকে আমি হচ্ছে এই শিটটা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব, না এই শিটের থেকে ওই জায়গাতেই ভালো হবে, যে এই শিটে সেম জিনিসটাই আছে, জাস্ট ওইটা হচ্ছে আর একটু ক্লিয়ার করে আছে, এটা বুঝতে পারবে না। সো আমি হচ্ছে ডিটেলসটা শেয়ার করে দিব তোমাদের সাথে, ওকে ফাইন। আর কোর্স সম্পর্কে যদি বলি, তোমরা যেহেতু এবার ইউটিএর কি বলে এটাকে পার্টিসিপেন্ট হইতে যাইতেছো, সো তোমাদের জন্য কোর্সটা অনেক হেল্পফুল হবে। তোমাদের সাইফুল ভাই আছে, রায়ত ভাই আছে, সো হিউজ পরিমাণে কন্টেস্ট থাকতেছে, অ্যান্ড প্রত্যেকটা কন্টেস্টের পরে হয়তো বা ব্রেকডাউন থাকবে, ব্রেকডাউনে ওইরকম কোনো সমস্যা হবে না। সো তোমরা যারা ইন্টারেস্টেড বা সিতে দুর্বল আছে তোমরা হচ্ছে পারচেস করতে পারো। অ্যান্ড তোমাদের জন্য আরেকটা জিনিস হয়তো আমাদের চ্যানেল থেকে ফ্রিতেই যাচ্ছে, সেটা হচ্ছে সি থেকে সি প্লাস প্লাসে কনভার্ট হওয়ার জন্য যে স্টেপটা সেইটা, ওকে। সো তোমার যদি হচ্ছে ইউটিতে ভালো করতে হয় অবশ্যই সি প্লাস প্লাসটা তোমার জন্য বেটার, কারণ ওইখানে অনেক ওই যে সর্টিং তোমরা এত ইন ডিটেলসে শিখতেছো না, ওইখানে হচ্ছে জাস্ট সর্ট লিখে সি প্লাস প্লাসে সর্ট লিখলেই সর্ট হয়ে যায়, ঠিক আছে, কাইন্ড অফ আইলা জাদু টাইপের, ঠিক আছে। সো আমি চেষ্টা করবো যে ভিডিও যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার, অ্যান্ড বাকিটা হচ্ছে তোমাদের উপরে, যে তোমরা কতটুকু সাহায্য বলতেছি কেন, তোমরা কতটুকু নিজেদের হচ্ছে পুশ করতেছো এটার উপরে রেজাল্ট নির্ভর করবে তোমাদের। অ্যান্ড যদি হচ্ছে ইউটি এর কথা বলি, ইউটি এর ক্ষেত্রে তোমাদের 251-এর যে ইউটিটা হয়েছে, মানে 251-এর যে কোশ্চেনটা ছিল, মানে অ্যালগোরিদম যখন 251-এ লাস্ট পড়ানো হয়েছে তারপরে তোমরা এবার পাচ্ছ, তখন যে কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল সেটা দেখবো কমপ্লিটলি ডিফারেন্ট ছিল তার আগের যে কোশ্চেনগুলো ছিল সেগুলা থেকে। কারণ কি? কারণ হচ্ছে মূলত 251 থেকে কোশ্চেনগুলো ইভলভ হওয়া শুরু করছে। তুমি প্রত্যেকটা কোশ্চেন দেখবে প্রিভিয়াস সেমিস্টারের সাথে কোনো কোশ্চেনের মিল পাবে না। তোমরা হয়তো এটাও ফেস করছো যে তোমরা প্রিভিয়াস সেমিস্টারের ওই যে ওইটাকে কি বলে পিপিএস এর কোশ্চেন সলভ করছো, ভিতরে যায় দেখো একবার পুরো অন্যটা, ঠিক আছে। সো কোশ্চেন প্যাটার্নে চেঞ্জ আসতেছে, সো আপ টু ডেট থাকার চেষ্টা করবা, সবগুলা টপিক ভালো মতো করার চেষ্টা করবা, শেষ করার চেষ্টা করবা। সো এই তো, কারো কোনো কোয়েরি আছে? হ্যালো। কোশ্চেন প্যাটার্ন কি তাহলে গতবার যেরকম হইছে ওইরকমই হবে আমাদের? থাকবে, বাট আগে যেটা হইতো, আগে হচ্ছে তোমার ড্যাফোডিলের কোশ্চেনে আহামরি তেমন চেঞ্জ থাকতো না বলতে লাইক তোমাকে ডিরেক্টলি বলে দিত যে এইখানের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে। বাট এখন হচ্ছে ফাইনাল বা মিডের কোশ্চেনেও হচ্ছে তারা প্রবলেম সলভিংটাকে ইনক্লুড করছে, বুঝছো। যেহেতু তারা এগুলোতে প্রবলেম সলভিং ইনক্লুড করছে, সো তোমাকে ওইভাবেই প্রিপারেশন নিতে হবে, বুঝছো। আগে হচ্ছে যেমন হফম্যান কোডিং ছিল, তোমাদের একটা টপিক আছে হফম্যান কোডিং, তোমাকে ডিরেক্ট বলে দিত এটার হচ্ছে হফম্যান কোডিং কি হবে, ঠিক আছে, হফম্যান কোডিং করো। বাট রাইট নাও যে কোশ্চেন হয় সেই জায়গাতে হচ্ছে তোমাকে ডিরেক্ট কোনো কিছু বলে দেয় না, তোমাকে প্রথমে প্রবলেম